সালাম আলাইকুম। আহ, আশা করছি সবাই অনেক ভালো আছো। আহ, আমাদের এতদিনের জার্নি, এতদিনের স্বপ্ন স্বপ্ন আমাদের মেডিকেলে পড়া, ডাক্তার হওয়া, এবং সেইটার যে আজকে পরীক্ষা আমরা দিয়ে ফেলছি অলরেডি। তো কোশ্চেন কেমন ছিল, কি অবস্থা না অবস্থা, এগুলো একটু জানাও তোমাদের। আর যেহেতু বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে কনফিউশন আছে, আমরা চেষ্টা করবো সেগুলোকে ব্যাখ্যা দিয়ে দিয়ে বলার আর কি, ঠিক আছে? তো আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ, যে আমাদের কোশ্চেন গুলার সলভ নিয়ে আর কি। তো দেরি হওয়ার জন্য আমরা দুঃখিত। তবে আমরা চেষ্টা করব যে সবগুলাতে কোনটা কেন হচ্ছে কেন হচ্ছে না এগুলা একটু তোমাদেরকে বলা, যেহেতু আমরা একটু দেরিতেই শুরু করছি, এই জন্যই আমরা ইচ্ছা করি একটু দেরিতে শুরু করছি, যাতে আহ, যত ধরনের কনফিউশন আছে সবগুলা শেষ করা যায় আর কি, ক্লিয়ার করা যায়। তারপরেও কিছু কনফিউশন তোমাদের থেকেই যাবে, দেখা যাক তারপরে কি হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতেছি। আমরা আগে আগে আমরা হচ্ছে বায়োলজি সলভ করব, বায়োলজির পরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে আমরা জিকে এবং ইংরেজি। এবং আমি একা সলভ করব না ইনশাল্লাহ, এই যে আমার ডানে এবং বামে আরো দুইজন স্যারকে দেখতেছো তোমরা, অনেকেই দুই স্যারেরই ক্লাস করছো, অত্যন্ত জনপ্রিয় স্যার। ওনারা ভাইয়ারা ক্লাস সলভ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো শুরুতে আমরা বায়োলজি দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। ভাই, আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? এই কোশ্চেন নিয়ে কনফিউশন আছে, বেশ ভালো রকম কনফিউশন আছে। আমরা শুরু থেকে, সকাল থেকে আমরা সবাই জেনে আসতেছিলাম যে এটার অ্যান্সার গোলগি বডি হবে, তাই না? কিন্তু এখানে একটু একটু ক্যাচার লাগলো তখনই, যখনই আমরা আলিম স্যারের কোশ্চেনটা দেখলাম। আলিম স্যারের অনুশীলনীতে তোমরা খেয়াল করলে দেখবা যে আলিম স্যারের যে অনুশীলনী, আলিম স্যারের অনুশীলনীর 14 নাম্বার কোশ্চেন এবং 22 নাম্বার কোশ্চেন, 14 নাম্বার হুবহু সেম কোশ্চেন, 22 নাম্বারও সেম কোশ্চেন। এবং এই দুইটা কোশ্চেনের আবার ঝামেলা যেটা হয়েছে, দুইটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় 14 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়েছে মাইক্রোটিউবুস, 14তে অ্যান্সার দেওয়া আছে মাইক্রোটিউবুস। আবার 22 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দেওয়া আছে লাইসোজোম। ঠিক আছে, আবার আমরা যদি আজিবুর স্যারের কোশ্চেন দেখি, আজিবুর স্যারের অনুশীলনীর কোশ্চেনে অ্যান্সার আছে গোলগি বডি। ঠিক আছে, আবার আমরা যদি হাসান স্যারের কথা বলি, হাসান স্যারের আমরা গোলগি বডির কাজের মধ্যে ওইখানেও দেখি কোষ প্লেট তৈরিতে কাজ সাহায্য করে গোলগি বডি। তো আমরা যদি এমনি মোর অ্যাপ্রোপ্রিয়েট চিন্তা করি, তাহলে গোলগি বডি হবে অ্যান্সার। ঠিক আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট চিন্তা করলে গোলগি বডি অ্যান্সার হবে। তবে তবে যদি স্পেসিফিক্যালি আলিম স্যারের ওই 14 নাম্বার কোশ্চেন দেখেই টিচার কোশ্চেন করে থাকে, সেক্ষেত্রে হয়তো অ্যান্সার অন্যরকম হইতে পারে। তবে আমাদের কাছে মনে হয়, আমরা স্ট্রংলি বিলিভ করি এটার অ্যান্সার গোলগি বডি। তবে মাইক্রো টিউবুসও হতে পারে, হ্যাঁ, এটাও একটা থাকে আর কি, তো সম্ভব একটু একটু কনফিউশন থেকে যায় আর কি। সো এইটা নিয়ে তোমরা কেউ প্যারা খাও না, যে যেটা দাগাইছো আল্লাহ ভরসা, আল্লাহ যেটা যেটা যেটার উপর স্যাররা যেটা দেখে কোশ্চেন করছে সেই অনুসারে অ্যান্সার হবে, টেনশনে কিছু নাই, ঠিক আছে? তো এই যে না গোলকি বডি হবে আর এক দল বলবে না মাইক্রোটিবোস হবে, এটা নিয়ে মারামারি করার দরকার নেই, ঠিক আছে? পরের কোশ্চেন আসো। পরের কোশ্চেন যদি দেখি আমরা হচ্ছে, রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? রেস্ট্রিকশনের এটা এটা খুব ইজি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। রেস্ট্রিকশন কি করে? কাটে। আর অনুবৃদ্ধি, ডিএনএ অনুবৃদ্ধি করে কি? আমরা তো জানি ডিএনএ পলিমারেজ এনজাইম। আর জোড়া লাগাই কে? জোড়া লাগাই লাইগেজ। আর কাটে কে? রেস্ট্রিকশন। তাহলে কি করবে? নির্দিষ্ট জীবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো, এটাও হচ্ছে না, তাহলে কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন করা। তাহলে অ্যান্সার হবে এটা ডি। এটা নিয়ে কোনো কনফিউশন নাই, ঠিক আছে? আর তোমাদের অনেক ধরনের কোশ্চেন টোশ্চেন আছে, ভাইয়া কাট মার্ক কত হইতে পারে, এটা কি হইতে পারে, সেটা কি হইতে পারে, এগুলো নিয়ে আমরা শেষে ইনশাল্লাহ আলোচনা করব, ঠিক আছে? নিচের কোন ধরনের উদ্ভিদকে ইপিমেরাস বলা হয়? ঠিক আছে, এইটা আমাদের আলিম স্যারের কোশ্চেন, আলিম স্যারের বইয়ের কোশ্চেন, ঠিক আছে? তবে আমাদের কাছে এই যে প্রথম কোশ্চেন নিয়ে আমরা যে কনফিউশন বলছি, সেটা নিয়েও আবার আবার কিছু কথা আছে আমাদের। এবারের কোশ্চেনের ধারাগুলো দেখে মনে হচ্ছে এটা আলিম স্যারের বইয়ের কোশ্চেন, বা আলিম স্যারের জায়গায় আলিম স্যারের ইনফরমেশন গুলো বেশি তুলে দিছে, ওইখান থেকে লাইন গুলা বেশি কোট করা আমাদের কাছে বোটানি কোশ্চেন গুলা দেখে মনে হচ্ছে। তো এই কোশ্চেনও আলিম স্যারের, এবং এখানে সুন্দর করে লেখা আছে খরা এড়ানোর জন্য যে উদ্ভিদগুলো আছে এদেরকে ইপিমেরাস বলে, খরা এড়ানোর জন্য। তাহলে এটার অ্যান্সার সি। যেহেতু কোশ্চেনের প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা আলিম স্যারের বই থেকে এবার বোটানির কোশ্চেন বেশি হয়েছে, সেই হিসেবে প্রথম কোশ্চেনের অ্যান্সার মাইক্রোটিবুসও হইতে পারে, 50-50। ওটা নিয়ে তোমরা আর বেশি মারামারি করার দরকার নাই, ঠিক আছে? এগুলা এগুলা বাদ দিয়েই ধরবা কত আসে। আর দেখো, মালভেসি গোত্রের উদ্ভিদ, এটাও খুব ইজি, এটা তোমরা এমনি জানবা যে আমরা আমরা জানি আখ এবং জব এরা কি, এরা পোয়াসিয়া গোত্রের, তাই না? আর আমরা এই যে চোর কাটা যেটা দেখতেছি, চোর কাটা হচ্ছে
বারানটা সি। আর মালভেসি কি, কর্পাস তুলা। তাহলে এটার অ্যান্সার এ। কয়টা আসো দেখো, নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস, সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস, প্রিয়ন, প্রিয়ন তো হচ্ছে প্রোটিন ফাইব্রিল, তাই না? এটা আমরা জানি। তারপরে সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ সম্পূর্ণ ভাইরাস হচ্ছে ভিরিয়ন, ভিরিয়ন। তাহলে অ্যান্সার হবে বি। ঠিক আছে, বাকিগুলা যায় না। এটা খুবই খুবই কমন। মাইক্রোবায়োলজি পড়ছি আমরা, অণুজীব পড়ছি, অণুজীবের মধ্যে এই ইয়েটা পড়ি নাই। এইটা খুবই অসম্ভব। ঠিক আছে। ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়? হ্যাঁ, এখানে দুইটা চক্র মেইনলি হচ্ছে বইয়ে খুব বেশি হাইলাইটেড করা, যে গ্লাইকোলাইসিস কোথায় হয় আর ক্রেবস চক্র কোথায় হয়। ইউজুয়ালি গ্লাইকোলাইসিস কোথায় হয়? গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, তাই না? আর ক্রেবস চক্র কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়, যেখানে বেশি শক্তি তৈরি হয়। আমরা এটাও জানি যে পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়াকে তো পাওয়ার হাউস বলা হয়। কেন পাওয়ার হাউস বলা হয়? কারণ এই জায়গা থেকেই তো অনেক বেশি শক্তি তৈরি হয়। সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় কোন 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 স্টেপে? ক্রেবস চক্রে। আর এই ক্রেবস চক্র কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া। এটা আমরা এমনিতেও জানি। আবার যদি আমরা এভাবে লজিক দিয়েও ব্যাখ্যা করতে যাই, তাও আমরা আশা করি এগুলো, এটা সঠিক অ্যান্সার দিয়ে আসি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবস সাধনী হলো। ঠিক আছে। এই কোশ্চেন এবার এবার মনে হয় স্যারদের জীব প্রযুক্তি চ্যাপ্টারটা খুব বেশি ভালো লাগছে। জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন, কিছু কিছু চ্যাপ্টার যেগুলো আমার খুব পছন্দের, সেই চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন নাই, দেখে কিছুটা আশাহত হয়েছি। তবে যেহেতু জীব প্রযুক্তি চ্যাপ্টারটা সহজ সহজ চ্যাপ্টার থেকে অনেকগুলো কোশ্চেন করছে, এটা দেখে আমরা মোটামুটি ধরতে পারি যে না, ঠিক আছে, ওকে, হ্যাঁ, সহজই হয়েছে। তাহলে এখানে এখানে আমরা যদি দেখি, দেখো, সাধনীকে প্লাজমিড, প্লাজমিড ওই যে প্লাজমিড, প্লাজমিড দিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায় না, এক ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডের মাধ্যমে নিয়ে এসে প্লাজমিড আরেকটাতে ঢুকাই দিই। ঠিক আছে। ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? কোন অঙ্গাণু প্রোটিন তৈরি করে? এটা তো মনে হয় আমরা সেই ক্লাস 8 9 থেকে পড়তেছি, যবে থেকে আমরা ওই যে সাধারণ বিজ্ঞান বই পড়তেছি, তখন থেকে আমরা জানি যে রাইবোজোম প্রোটিন তৈরি করে। কে প্রোটিন তৈরি করে? রাইবোজোম। কে তৈরি করে? রাইবোজোম। তাহলে এইটা নিয়ে আমাদের আসলে কোনো কনফিউশন থাকারই কথা না। আরো অনেক কথা হয়ে থাকতে পারে যে ভাই এটা তো ভাইরাস, এই ওই সেই, ওগুলা পরে। আগে চিন্তা করো কোন অঙ্গাণু প্রোটিন তৈরি করে? রাইবোজোম। আর ঝামেলায় যাওয়ার দরকার নাই। টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কি? দেখো এখানে এখানে একটু ইয়ে আছে, এটা নিয়ে একটু প্যাচ লাগতে পারে, অনেকের মনে হইতে পারে ভাই অপশন গুলো তো প্রায় সিমিলার মনে হয়। ঠিক আছে। নতুন বীজ তৈরি করা, নতুন ধরনের টিস্যু তৈরি করা, নতুন বীজ নতুন টিস্যু তৈরি করে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে। ঠিক আছে। দেখো এই যে প্রথম দুইটা নতুন, এই যে উন্নত বীজ, উন্নত বীজ নতুন ধরনের টিস্যু, এগুলো তৈরি করে রিকম্বিনেন্ট ডিএনএ, কিসের মাধ্যমে? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। আর অধিক পরিমাণে টিস্যু, আমার টিস্যু তৈরি করে লাভ কি? টিস্যু থেকে আমাদের টিস্যু দরকার না, আমার হচ্ছে টিস্যু কালচার করে আমি কি করি, ওই যেগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই টাইপের জিনিসপত্রগুলো অনেক বেশি তৈরি করতে হবে, অনেক বেশি চারা তৈরি করতে হবে, নতুন নতুন চারা তৈরি করবো, যেগুলো আমি চারিদিকে ছড়াই দিব, যাতে বিলুপ্ত প্রায় উদ্ভিদ আর বিলুপ্ত না হয়ে যায়। মানে এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে নতুন চারা উৎপাদন করা, প্রচুর পরিমাণে চারা উৎপাদনের লক্ষ্যেই তো আমরা টিস্যু কালচার করি, তাই না? তাহলে এটার অ্যান্সার ডি। ঠিক আছে। কোনটি পিউরিন বেস? এটা তো খুবই খুবই ইজি একটা কোশ্চেন হয়েছে, আমরা জানি বেজ দিয়ে নাইট্রোজেন বেজ আছে দুই ধরনের, পিউরিন বেজ আর পাইরিমিডিন বেজ। পিউরিন বেজ আর পাইরিমিডিন বেজ। তাহলে পিউরিন বেজ কি? অ্যাডিনিন গুয়ানিন, অ্যাডিনিন গুয়ানিন, তাই না? এটা তো আমরা জানি। আর তাছাড়া এমনিতেও দেখতেছি এই যে ইউরাসিল, থায়ামিড, সাইটোসিন, এই তিনটে এক ধরনের, আর অ্যাডিনিন আলাদা। তাহলে এটার অ্যান্সার অ্যাডিনিন। জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে? কোষ বিভাজন চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন আসছে, দেখেই ভালো লাগতেছে আর কি। মানে এগুলো তো তোমরা পারো। এখানে আসেই তো দুই ধরনের, নেক্রোসিস অ্যাপোপ্টোসিস, তাই না? নেক্রোসিস অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস কি? নেক্রোসিস যখন পুষ্টি থাকে না, পুষ্টির অভাবে যখন মরে যায় তখন নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস কি? যখন একটা একটা টিস্যুকে মেরে ফেলতে হবে, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, যে তোমার মেয়াদ শেষ, তোমার আর বাঁচার দরকার নাই, এমনি যখন মেরে ফেলতেছে, এটাকে আমরা কি বলি? অ্যাপোপ্টোসিস। কি বলি? অ্যাপোপ্টোসিস। তাহলে এটার অ্যান্সার অ্যাপোপ্টোসিস। তবে এখানে এই যে অ্যাপোফাইসিস আছে, মেটাস্টেসিস আছে, এগুলো আলাদা টার্ম, এটার সাথে রিলেটেডই না। যেমন মেটাস্টেসিস, মেটাস্টেসিস মানে কি? আমাদের দেহের এই যে ক্যান্সার গুলো আছে না, অনেকে দেখবা বলে যে ক্যান্সার সারা দেহে ছড়ায় গেছে। সারা দেহে ছড়ায় গেছে মানে কি? ওই যে এই সারা দেহে ছড়া যায় টার্মকে আমরা বলি মেটাস্টেসিস। আর অ্যাপোফাইসিস হচ্ছে বোনসের একটা পার্ট। দেখো নিচের কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে সাহায্য করে? এই এই চ্যাপ্টারের আমিও দুই একটা ক্লাস নিছি, নেওয়ার সৌভাগ্য হয়েছে, এবং তোমাদের মধ্যে যারা ক্লাস করতেছো বা লাইভ দেখতেছো তাদেরও দুই একজনের দেখা হয়তো ক্লাস করারও সৌভাগ্য হয়ে থাকতে পারে। তখন আমরা বলছি যে মোস্ট ইম্পর্টেন্ট একদম লাস্টের চ্যাপ্টারে যে যে কয়েকটা, একটা হচ্ছে চোখের ছানির অপারেশন করতে ট্রিপসিন এনজাইম ব্যবহার করা হয়। আর এই যে মস্তিষ্কে জমাট রক্ত গলাইতে কি কি ব্যবহার করা হয়? ইউরোবাইলেস। এই কয়টা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট ছিল। এনজাইমের মধ্যে পড়াই এরকম অল্প কিছু কিছু সিলেক্টিভ জায়গা। তো ওইখান থেকে কোশ্চেন আসে, দেখে ভালো লাগতেছে যে এরকম একটা জায়ান্ট চ্যাপ্টার, কিন্তু জায়ান্ট চ্যাপ্টার থেকে খুব মোস্ট কমন একটা জায়গা থেকে কোশ্চেন আসে, যেটা সবারই পারার কথা। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলে? কি উদ্ভিদ বলে? ট্রান্সজেনিক।
না, হাইব্রিড হাইব্রিড তো হবে না, এটা তো শিওর। হাইব্রিড কি? হাইব্রিড তো ওই যে দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে প্রোটোপ্লাস্টের সংযুক্তি করে আমরা ওই যে নতুন উন্নত ধরনের উন্নত প্রজাতি তৈরি করি আর কি। আর হাইব্রিড তো সাইটোপ্লাজমের মিলন করি। ক্লোন মানে কি? একই জিনিস বারবার বারবার, একই জিন বারবার বারবার অনেকগুলা তৈরি করতেছি। তাহলে নতুন যেই সৃষ্ট উদ্ভিদ, সেই উদ্ভিদকে কি বলা হয়? ট্রান্সজেনিক। ট্রান্সজেনিক, এটাও তোমরা পারো। ঠিক আছে, এই 13টাই ছিল আমাদের আমাদের বোটানির কোশ্চেন। কার কয়টা কোশ্চেন হইলো? কার কয়টা হইলো একটু জানাও, 1 নাম্বার কোশ্চেনকে বাদ রেখেই। ঠিক আছে, 1 নাম্বার নিয়ে তো অনেকগুলো কনফিউশন আছে। 1 নাম্বার নিয়ে তো বেশ ভালোই কনফিউশন আছে। তো ওইটা বাদেই, ঠিক আছে, ওইটারে 50-50 ধরে রাখো। ঠিক আছে, এবার আসো আমরা আমরা জুলজি নিয়ে একটু কথাবার্তা বলি। বাকি কোশ্চেন গুলো জুলজি থেকে আছে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন আসে এই জুলজি নিয়ে। আমি একটু দুঃখের কথা প্রকাশ করি যে আমাদের সেই প্রথম চ্যাপ্টার, আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাস এবং বিভিন্নতা, খুব সুন্দর করে ছন্দ দিয়ে দিয়ে আমরা পড়ানোর চেষ্টা করেছিলাম যাতে তোমাদের মনে থাকে। খুবই দুঃখের ব্যাপার, প্রতি বছর এই চ্যাপ্টার থেকে 2টা 3টা করে কোশ্চেন আসে। গত বছরও 3টা কোশ্চেন আসছে, কিন্তু এই বছর ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে নাই। খুবই দুঃখজনক। কিন্তু তারপরেও যেগুলো আসে সেগুলো ভালো ভালো জায়গা থেকে কোশ্চেন আসছে। উল্টাপাল্টা জায়গা থেকে কোশ্চেন আসে না, দুই কিছু কিছু কনফিউশন ছাড়া। এটা তো আমরা শুরু থেকেই তোমাদেরকে বলছি যে কিছু কোশ্চেন থাকবেই যেগুলা উল্টাপাল্টা জায়গা থেকে আসবে, যেটা ডাবল অ্যান্সার মনে হবে, যেটার অ্যান্সার নাই এরকম মনে হবে। ওরকম 2-3টা কোশ্চেনকে এক্সক্লুড করে ধরতে হবে, তাহলে মাথা ঠান্ডা থাকবে, ঠান্ডা মাথায় পড়াশোনা করা যায়। আর যা হয়, যা হবার তো হয়ে গেছে, আল্লাহ ভরসা। আসো এখানে দেখি জুলজি কি দেখছি। দেখো, হাইড্রাতে বহিঃকোষীয় পরিপাক সংগঠিত হয়। বহিঃকোষীয় মানে কি? কোষের বাইরে, তাই না? কোষের বাইরে। হাইড্রার পরিপাক হয় তো 2টা জায়গায়, একটা সিলেন্টেরনে আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, নামিত বা পরিপাক সংবহন গহ্বর। গহ্বরের নামিত পরিপাক সংবহন গহ্বর, তার মানে এখানে তো পরিপাক হয়, পরিপাক এবং সংবহন দুইটা একসাথে হয়। এখন এই সিলেন্টেরনে যেটা দেখো, এটা তো কোষের বাইরে চিন্তা করলে। ইউজুয়ালি শ্বসন হচ্ছে কোষের ভেতরে, যেটা এটা অন্তঃশ্বসন। ওই যে আমাদের, আমরা যে খাবার দাবার তৈরি করি, কি তৈরি করি? গ্লুকোজ। গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করি। এই গ্লুকোজ জাতীয় খাবার অক্সিজেনের সাহায্যে জারিত হবে, জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এটিপি তৈরি হবে। এটা ইউজুয়ালি কোষের ভেতরে হয়, আর বাইরে বাকিগুলো কিন্তু কোষের বাইরেই হয়। ঠিক আছে, তাহলে এই যে সিলেন্টেরন, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে সিলেন্টেরন। কারণ এটা ধরো, এটা যদি একটা হাইড্রা হয়, এই হাইড্রার এই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকলে এই মাঝখানে ছিদ্র হচ্ছে এই যে এখানে যে ক্যাভিটি, সেই ক্যাভিটি সিলেন্টেরন। তো এখানে তো কোষ নাই, এই ক্যাভিটির মধ্যে তো আর কোষ নাই। এখানে কোষ আছে, এই কোষের ভেতরে খাদ্যবস্তু ঢুকে এখানে পরিপাক হচ্ছে, এরকম তো আর হয় না, তাই না? মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? এই যে মস্তিষ্কের অংশগুলার কাজ। ঠিক আছে, আমার মনে হয় যারা এই লেকচার নিছে এটা বারবার বলছে যে এইটার ইনফিনিটি স্টার। ঠিক আছে, এইটি ইনফিনিটি স্টার, এবং ওই মোটামুটি ছন্দমন্দ দিয়ে সহজে মনে রাখা যায়। আশা করি আমাদের টিচাররা খুব সুন্দর করে তোমাদেরকে ছন্দমন্দ দিয়ে মনে রাখাইছে। ওই যে ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালোবাসা, এগুলো সবগুলা কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। ঠিক আছে, টেম্পারেচার, দেহের তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। তাহলে এটার অ্যান্সার কি হবে? হাইপোথ্যালামাস। ঠিক আছে, আশা করি এটাও তোমাদের খুব একটা বেশি স্ট্রাগল করা লাগে নাই। ডেলটয়েড টিউবারসিটি কোন অস্থির অংশ? এখানে এই অস্থির অনেকগুলো অংশ ছিল, আমি নিজেও তোমাদেরকে বলার সময় বা খুব বলছিলাম মডেল টেস্ট সলভ ক্লাসের সময়, যে আসলে এগুলো তোমাদের জন্য একটু কষ্টই হয়ে যায়। কারণ আমরা তো সেই এমবিবিএস লাইফে এগুলো পড়াশোনা করি, তোমরা পড়বা কয়েকদিন পরে ইনশাল্লাহ, অনেকে তো পরীক্ষা দিয়েছো। তো এই যে আমাদের আমাদের হিউমেরাস, ঠিক আছে, হাতের উপরের যে ঊর্ধ্ব বাহুর যে অংশ, এটাকে কি বলে? হিউমেরাস। এই বংশটার নাম কি? হিউমেরাস। হিউমেরাস এই জায়গাটা দেখবা, এই যে মাঝামাঝি এই জায়গা, তোমরা হাতে হাত দিলেও এখানে টের পাবা, এই জায়গাতে দেখবা যে একটু একটু উঁচু হয়ে আছে। ঠিক আছে, একটু উঁচু হয়ে আছে। ওইটাকে বলা হয় ডেল্টয়েড রিজ বা ডেল্টয়েড টিউবারোসিটি। ঠিক আছে, তাহলে এটা কোথায় থাকে বলো তো? হিউমেরাসে। কোথায় থাকে? হিউমেরাসে। এটা নিয়েও আশা করি আর কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, আমার কোশ্চেন দেখো, ফুসফুসের আবরণকে কি বলে? আরে সেই, তাহলে গ্লিসন ক্যাপসুল কিসের আবরণ? লিভারের আবরণ। পেরিকার্ডিয়াম কিসের আবরণ? পেরিকার্ডিয়াম হার্টের আবরণ। ডায়াফ্রাম কি? ডায়াফ্রাম তো হচ্ছে এই যে আমাদের মধ্যচ্ছদা। ঠিক আছে, বক্ষ গহ্বর, উদর গহ্বরকে পৃথক করে। আর এই যে প্লুরা, প্লুরা কি করে? আমাদের এই যে ফুসফুসের আবরণ, ফুসফুসের আবরণ আছে না 2 স্তর বিশিষ্ট, একে কি বলে? প্লুরা। ঠিক আছে, অ্যান্সার কি হবে? প্লুরা। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসাবে পরিচিত কোনটা? দ্বিতীয় মস্তিষ্ক, এইটা একটা সুন্দর কোশ্চেন। ঠিক আছে, একটু চিন্তা করতে হবে। দেখো, এখানে এখানে সুষুম্না কাণ্ড, ঠিক আছে, আবার এন্টেরিক স্নায়ুতন্ত্র, এক্সট্রিনসিক স্নায়ুতন্ত্র, মেডুলা অবলঙ্গটা। আর মেডুলা অবলঙ্গটা, সুষুম্না কাণ্ড, এরা তো কেন্দ্রীয় মস্তিষ্কের অংশ, তাই না? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেরই অংশ। এখন এখানে যেটা আছে, এই যে আমাদের আমাদের পরিপাক হয়, জানো তো, খুব সুন্দর পরিপাকের একটা তন্ত্র আছে, এবং এই পরিপাক তন্ত্রের এখানে কিছু স্নায়ুজালক আছে, এদেরকে বলা হয় এন্টেরিক স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এন্টেরিক নার্ভাস সিস্টেম। তো এরা আসলে এই এদেরকে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে বিবেচনা করা হয়, এন্টেরিক স্নায়ুতন্ত্র। তাহলে অ্যান্সার কি হবে? এন্টেরিক স্নায়ুতন্ত্র। ঠিক আছে,
ওরা কিছুটা কিছুটা স্বাধীন আর কি, ডাইরেক্ট হচ্ছে মস্তিষ্ক দিয়ে কন্ট্রোল এরকম না, ওদের নিজেদের কিছু স্বাধীনতা আছে কিছু ডিসিশন নেওয়ার। ঠিক আছে, এই জন্য দ্বিতীয় মস্তিষ্ক বলতেছে। কানের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? দেখো কানের হচ্ছে আমাদের কানের তো তিনটা অংশ, প্রথম অগ্র অংশ, মধ্য অংশ, এখানে তো কোনো ভারসাম্য টারসাম্য নাই। লাস্টের যে পোর্শন, ঠিক আছে, লাস্টের যে ইনার ইয়ার, এই ইনার ইয়ারের মধ্যে হচ্ছে দুইটা অংশ আছে, ককলিয়ার আর ভেস্টিবুলার। ককলিয়ার আর ভেস্টিবুলার, ইনার ইয়ারের কাজই হচ্ছে দুইটা, এক হচ্ছে ওই যে শব্দ থেকে যে যে স্নায়ু তৈরি হলো, এই স্নায়বিক সংকেত নিয়ে যাওয়া মস্তিষ্কে, এটা কে করে? ককলিয়ার। এটা কে করে? ককলিয়ার বডি, তাই না? আর এই যে ভারসাম্য মেনটেন করে, ব্যালেন্স করে কে? ভেস্টিবুলার যন্ত্র। কে কে কে? ভেস্টিবুলার বডি। তাহলে এটার অ্যান্সার হবে ভেস্টিবুলার। এখানে অনেক ক্যাচাল্লা জিনিসপত্র ছিল, ঠিক আছে, অর্গান অফ পডি, ওই সে অনেক কাহিনী ছিল। এগুলো না, যে তোমাদের সহজ জিনিসই দিচ্ছে, একদম বেসিক জিনিসই দিচ্ছে, যদিও এটা তোমাদের লং সিলেবাসের টপিক, অনেকে হয়তো ভালো মতো পড়ো নাই, কিন্তু যেহেতু যেহেতু খুবই খুবই ফ্রন্টের কোশ্চেন, আশা করি তোমরা খুব বেশি স্ট্রাগল করা লাগে না। এবার আসো এই যে এই চ্যাপ্টার, এই সেশনে এই চ্যাপ্টারেরই বেশি লেকচার নেওয়া হয়েছে, মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন। আমরা তো ওই চ্যাপ্টার পড়ানোর সময় বলছি শুক্রাশয়, শুক্রাশয় কি করে? পুরুষের মেইন হরমোন টেস্টোস্টেরন ক্ষরণ করে। আর ডিম্বাশয় কি করে? মহিলাদের হরমোন, মেইন দুইটা হরমোন কি? ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। তো এখানে কি আছে? প্রজেস্টেরন। আবার ওই অষ্টম চ্যাপ্টারেরও স্নায়ুতন্ত্রের মধ্যেও এটা আছে, প্রজেস্টেরন, তাই না? তো এইটা আশা করি তোমরা পারছো। কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? যকৃতে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া, আরে কি কমন একটা কথা, অর্নিথিন চক্র। অর্নিথিন নামটাও সুন্দর, ঠিক আছে, ওটা তোমাদের কোশ্চেনেও আসে, আমার মনে হয় না এটা কেউ ভুল করছো, তাই না? কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট? এটা দেখে আমার খুব মনে পড়ে যাচ্ছে আর কি ক্লাস নেওয়ার কথা, যখন আমরা আমরা প্রতিরক্ষা চ্যাপ্টার পড়াইছি, তখন অনেকবার বলছি এই চ্যাপ্টার বহু গুরুত্বপূর্ণ, বহু গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টারে খুব কমন কমন জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। এবং আমরা তোমাদেরকে এই অ্যান্টিবডির এই যে টাইপ এবং কাজ, এগুলো কাজ পড়ানোর সময় বলছিলাম যে এই এমন একটা টপিক, যে টপিক থেকে বিগত 7 বছরে 5বার কোশ্চেন আসছে। তাহলে আমরা এখন থেকে এটা নতুন হয়ে যাবে যে 8 বছরে 6বার কোশ্চেন আসলো, ঠিক আছে, বিগত 8 বছরে, এরকম একটা টপিক। তো এখানে এখানে যাদেরকে আমরা পিডিএফ দিছি, ওইখানেও দেখবা যে সুন্দর করে আলাদা করে হাইলাইট করা আছে, অল্প কিছু লাইন হাইলাইট করা আছে, ওর মধ্যে আইজিই আছে। যারা কি করে? অ্যালার্জি। যারা কি করে? অ্যালার্জি, আইজিই, ঠিক আছে। অ্যালার্জি রিলেটেড আরেকটা কথা আছে, মানুষের সপ্তম করটিক স্নায়ুর নাম কি? আমাদের ইউজুয়ালি হচ্ছে করটিক স্নায়ু তো 12 জোড়া, সবাই জানো, এবং এগুলো তো সবগুলো মুখস্থ করতে হয়। এই যে প্রথম থেকে 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, তাই না? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, এভাবেই তো আমরা মুখস্থ করি ইউজুয়ালি, ঠিক আছে। তো এইভাবে করতে গেলে আমাদের 7 নাম্বার আসে কে? ফেসিয়াল। 7 নাম্বারে কি আসে? ফেসিয়াল। অপটিক, অপটিক এগুলো তো আর হচ্ছে না, তাই না? তা আশা করি এটা নিয়েও তোমাদের কনফিউশন লাগে নাই। এরপর দেখো এনজিওপ্লাস্টি করলে কি হয়। তোমরা এনজিওপ্লাস্টি তো জানো, ঘটনাটা কি জানো তো, তাই না? অনেক সময় কি হয়, ওই যে আমরা অনেক অনেক চর্বি জাতীয় খাবার দাবার খেয়ে ফেলার পরে কি হয়, আমাদের এই চর্বিগুলো জমা হয় দেহের ভেতরে কোথায়? পেশির গায়ে। ধরো পেশির গায়ে, এই যে ধরো পেশির গায়ে, এই যে পেশি, সরি পেশি বলতেছি, সরি সরি সরি, ধমনী, তাই না? ধমনী, শিরা না কিন্তু, ধমনী। এখন এই ধমনীর গায়ে এই যে এই জায়গাগুলোতে এসে আস্তে আস্তে এই ফ্যাট গুলা জমা হয়। ফ্যাট গুলা যদি বেশি বেশি জমা হইতে থাকে, তখন কি হয়, এই জায়গাটা আস্তে আস্তে এই যে এখানকার রক্তের যে পাথওয়ে, এই পাথওয়েটা শুরু হয়ে গেল, তা তো আর ব্লাড যাইতে পারতেছে না, আগে খুব স্মুথলি ব্লাড চলে গেছে। তখন আমরা কি করি? ওই যে এনজিওপ্লাস্টি করি, ঠিক আছে। এনজিওপ্লাস্টি করে কি করি? এনজিওপ্লাস্টির অনেকগুলো টাইপ আছে, এটা আছে, এইভাবে করা যায়, বেলুন এনজিওপ্লাস্টি, ওই সে আছে না? আচ্ছা, তো আলটিমেটলি এখানে কি করি আমরা? এই জায়গাটাকে এই এখানে চাপ দিয়ে এই জায়গাটায় যেন আরো বেশি স্পেস পাওয়া যায়, যে স্পেস দিয়ে রক্ত যাইতে পারে আর কি। বুঝলি? তাহলে আমরা কি করতেছি? রক্ত সঞ্চালনের গতি বৃদ্ধি এখানে আমরা সরু ধমনীটাকে প্রশস্ত করতেছি। আমাদের মেইন টার্গেটটা কি? ধমনী শুরু হয়ে আছে, এটাকে আরো প্রশস্ত করতে হবে, রক্তের যাওয়ার পথটা বাড়াই দিতে হবে, এটাই। দেখো হেপারিন, বেসোফিল হেপারিন, বেহে, আমি এটা ছোটবেলায় এমনি মনে রাখতাম আর কি, যে একটাই আছে একার দিয়ে, ঠিক আছে। এই যে রক্তের যে শ্বেত রক্তকণিকার নামগুলোর মধ্যে দেখো এই বেসোফিলেরই একার আছে আর কি, বয়ে একার, ঠিক আছে। আর এই হেপারিনেও একার আছে। আমার খুব প্যাচ লাগতো এটা নিয়ে। আর হচ্ছে ওই যে যেটা হচ্ছে অ্যালার্জির সাথে রিলেটেড, এই দুইটা ইওসিনোফিলের সাথে, এটা খুব প্যাচ প্যাচ লাগতো আর কি। তখন থেকে মনে রাখা আর কি। যাই হোক, এটা কোশ্চেন আসছে, দেখে ভালো লাগলো। ডাকটাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? ডাকটাস কুভেরি, তাই না? দেখো ডাকটাস কুভেরি, আমরা আমরা কি বলছিলাম? সারা দেহ থেকে রুই মাছের দেহ থেকে রক্ত নিয়ে যায়। ইউজুয়ালি আমরা হার্ট থেকে যেটা বের হয় তাকে আমরা কি বলি? ধমনী। হার্ট থেকে যেটা বের হচ্ছে সেটা ধমনী। কিন্তু যেইটা হার্টে রক্ত নিয়ে আসতেছে, হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে যারা, তাদেরকে আমরা কি বলি? শিরা। তাহলে সারা দেহ থেকে যখন শিরাগুলো আসে, ঠিক আছে, এসে কোথায় মিলিত হয়? ডাকটাস কুভেরিতে। ডাকটাস কুভেরি, তারপর এটা কি হয়? সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস থেকে কি অ্যাট্রিয়াম, তারপর ভেন্ট্রিকল, তাই না?
তাহলে সারা দেহ থেকে ইউজুয়ালি প্রাথমিকভাবে ব্লাড কোথায় আসে? ডাক্টাস কুবেরি, তারপর কি সাইনাস ভেনোসাস, তাই তো, তারপরে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। তাহলে এটা কিসের অংশ? হীরাতন্ত্রের অংশ। ব্লাড ফিরে আসতেছে। পেস মেকারের কাজ কি? শোনো, অনেক ক্ষেত্রে যেটা হয় যে ধরো মানুষ হার্ট ফেল করছে বা এই হয়েছে সেই হয়েছে, তার আমাদের তো তোমরা জানো তো আমাদের হার্টে এই যে এস এ নোড আছে, এবি নোড আছে, এগুলা কি করে? আমাদের স্পন্দন নিয়ন্ত্রণ করে, তাই না? তাই না? এটা তো এরা তো নিয়ন্ত্রণ করে। তো এইগুলার ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে ধরো হচ্ছে স্পন্দন অনেক কমে যায়, ঠিক আছে, বা ধীর, অনেক অনেক ক্ষেত্রে হৃদস্পন্দন অনেক বেড়ে যায়। তো এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি আমরা ওই যে পেস মেকার ইউজ করি। পেস মেকার কি করে? এই যে হৃদস্পন্দনের গতি নিয়ন্ত্রণ করে, মেনলি হৃদস্পন্দনের গতি নিয়ন্ত্রণ করে। পেস মেকার ওই যে আলটিমেটলি এস এ নোড যে কাজ করতো সেই এস এ নোডের সাবস্টিটিউট, বা এভি নোড যে কাজ করবে, এস এ নোড এভি নোড, এদের সাবস্টিটিউট কে? পেস মেকার। তাহলে এরা রক্তকে তরল করে, এটা কোনোভাবেই হইতে পারে না। হৃদরোগ প্রতিরোধ করে, এটাও হইতে পারে না। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এটাও হইতে পারে না। তাহলে একটাই আছে, গতির সাথে কে রিলেটেড? এই যে 4 নাম্বার অপশন আছে, তাহলে অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, এটা নিয়েও আসলে আমাদের কনফিউশন থাকার কথা না, তাই না? আর পূর্ণবয়স্ক সুস্থ মানুষের 2 বৃক্কে প্রতি মিনিটে মোট রক্ত সঞ্চালনের পরিমাণ, এটা তো টানা ইনফরমেশন, আমরা জানি তো। প্রতি মিনিটে, কিন্তু খেয়াল করো, প্রতি মিনিটে কতটুকু যায়? 1200 ml। 1200 ml যদি গ্লোমেরুলার ফিল্ট্রেট কথাটা আসতো, কারণ আমাদের বইয়ে ওই জায়গাতে ইনফরমেশন আছেই দুইটা সংখ্যাবোধক শব্দ, 1200 মিলি একটা আর 125 মিলি। যদি গ্লোমেরুলার ফিল্ট্রেট কতটুকু তৈরি হয় এই টাইপের কোনো কোশ্চেন আসতো, তাহলে আমাদের এই যে 125 বিবেচনায় নিতে পারতাম। তো এখানে তো 125 বিবেচনায় নেওয়ার কোনো কাহিনী নাই। প্রতি মিনিটে কতটুকু রক্ত গেছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 1200 ml। আর দেখো, নিচের কোনটির উপস্থিতিতে স্নেহ জাতীয় পদার্থের ইমালসিফিকেশন হয়? এটা আমাদের তৃতীয় চ্যাপ্টার, পরিপাক থেকে আসে। পরিপাকে ইউজুয়ালি দেখো আমাদের ফ্যাট জাতীয় যে খাবারগুলো খাই, ফ্যাট জাতীয় খাবারগুলো তো ইউজুয়ালি পরিপাক শুরুই হয় কোথায়? ক্ষুদ্রান্তে। কোথায় শুরু হয়? ক্ষুদ্রান্তে, তাই না? তাহলে ক্ষুদ্রান্তে ওইখানে কি আসে? বাইল সল্ট, পিত্ত, ঠিক আছে? আমরা বলছি না পিত্ত থলি, নাম শুনছে না? ওই পিত্ত এসে কি করে? পিত্তর মধ্যেই তো থাকে পিত্ত লবণ বা বাইল সল্ট। বাংলায় পিত্ত, ইংরেজিতে বাইল। এরা এসে কি করে? এই স্নেহ জাতীয় পদার্থকে ইমালসিফিকেশন, ওই সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র গুড়ি গুড়ি করে সাবানের ফেনার মতো তৈরি করে। তাহলে এটা কে করতেছে? বায়ু সল্ট। কে করতেছে? বায়ু সল্ট। ঠিক আছে, তাহলে অ্যান্সার এ। এটা নিয়েও আমাদের কনফিউশন থাকার কথা না। যদি বায়ু সল্টের মধ্যে কি থাকে কি থাকে না, কোনটা কয় পার্সেন্ট থাকে, এই টাইপের কোশ্চেন আসতো, তাহলে আমাদের মাথা গরম হইতো। এটা নিয়ে মাথা গরম হওয়ার কথা না। তখন নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ? দেখো, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন যখন তুমি পারবা না, তখন তোমাকে কি করতে হবে? এক্সক্লুশন মেথডে যাইতে হবে। চিন্তা করো, আমরা এই যে ছোটবেলা থেকে সেই 9-10 থেকে যখন আমরা পড়ছি, এই যে বজ্র এক্সক্রিশন যে হয়, এই কথাটা আমরা যখন থেকে জানি, তখন থেকে জানি আমরা কি নাইট্রোজেন ঘটিত বজ্র। তাহলে নাইট্রোজেন ঘটিত সেই বজ্রগুলা কি ছিল? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। তখন থেকে আমরা এগুলো পড়ছি, তখন থেকে না পড়লেও এই অ্যাডমিশনের সময় তো পড়ছি, তাই না? তাহলে এগুলো সবগুলো যদি দেখি আমরা, এই যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থের সাথে দেখো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই যে ক্রিয়েটিনিন, এই যে অ্যামোনিয়া, এগুলো সবগুলা, তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিড, এটা নাইট্রোজেন বিহীন। ঠিক আছে, তাহলে অ্যান্সার এমনিও আমরা হচ্ছে অনেক সময় অ্যান্সার বের করতে পারি। ল্যাকটিক অ্যাসিড অ্যান্সার কি হবে? ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই তো 17টা আর ওইখানে 13টা, টোটাল 30টা কোশ্চেন আমরা বলে দিচ্ছি। কার কয়টা হয়েছে বলো? ঠিক আছে, কার কয়টা হয়েছে? তবে আমাদের বায়োলজিতে তাহলে কনফিউশন আছে শুধু একটা কোশ্চেনে, ঠিক আছে? কার কয়টা হয়েছে বলবেন? আশা করি ঠিক আছে। আমরা আমরা এবার এবার আমরা কেমিস্ট্রি কোশ্চেন সলভে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে তোমরা একটু ওয়েট করো, আমাদের কেমিস্ট্রি টিচার আসতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তাহলে এতক্ষণ বায়োলজির দেখলাম কোয়েশ্চেন গুলো, সলভ গুলো। তো এবারে এখন আমরা দেখব আমাদের কেমিস্ট্রি যে সলভ গুলো আছে সেগুলো আর কি, কে কে দেখবো ইনশাল্লাহ। আহ, আমাদের প্রথম প্রশ্ন, হ্যাঁ, বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? আচ্ছা, আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল যে মাত্রা আমাদের হচ্ছে আর্সেনিকের, সেটা হচ্ছে 0.04 থেকে 0.05, 0.04 থেকে 0.05, তাই না? কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এটা আবার একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 0.05 ppm, ঠিক আছে? তো তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে বি, ঠিক আছে? তাহলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে, তাহলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হবে
আমাদের হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ 0.05 ppm। ওকে। আচ্ছা, এবার আসি 2 নম্বর প্রশ্ন। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? আচ্ছা, তাপহারী বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়া ঘটার সময় হচ্ছে সেখানে তাপ শোষণ করা হয়, তো সেই বিক্রিয়া হচ্ছে তাপহারী বিক্রিয়া। দেখো এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে সবগুলো বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, এবং আমরা জানি অক্সিজেনের সাথে যে কোনো বিক্রিয়াকে বলা হয় দহন বিক্রিয়া, তাই না? এখন মজার বিষয়টা হচ্ছে, আমাদের যে কোনো দহন বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে তাপ উৎপন্ন হয়, কিন্তু এখানে প্রশ্নটা করা হয়েছে যে এখানে তাপহারী বিক্রিয়া কোনটি, ঠিক আছে? তো এখানে আমাদের দহন বিক্রিয়াগুলোর মধ্যে একটা ব্যতিক্রমী বিক্রিয়া, যেটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে আমরা হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি করি। তো এটা হচ্ছে একটা ব্যতিক্রমী দহন বিক্রিয়া, যেখানে আসলে তাপ উৎপন্ন হয় না, বরঞ্চ এখানে তাপ শোষণ হয়, এবং এটা একটা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে? এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাকি যে অপশনগুলো দেখলাম আমরা, বাকি যে দহন বিক্রিয়া, এগুলো তাপ উৎপাদী, কিন্তু আমাদের হচ্ছে এই যে নাইট্রিক অক্সাইড তৈরির যে বিক্রিয়া, এটা হচ্ছে তাপহারী কেন? এর কারণটা হচ্ছে আমাদের এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন হচ্ছে, আমরা জানি ট্রিপল বন্ডে নাইট্রোজেন অণুটা যুক্ত থাকে। তো এই ট্রিপল বন্ড ভাঙতে অনেক অনেক বেশি শক্তি প্রয়োজন হয়, ঠিক আছে? তো যেহেতু এই বিক্রিয়া ঘটার সময় এই বন্ডটা ভেঙে যেতে হয়, এবং এই বন্ড ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, সো আলটিমেটলি এই বিক্রিয়া আসলে কোনো তাপ উৎপন্ন করতে পারে না, বরঞ্চ এই বিক্রিয়াটা হয়েছে তাপহারী। সো তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বি। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কতটুকু তাপ শোষিত হয়, প্লাস 180.75 কিলো জুল। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হলো বি। ওকে। পরের প্রশ্নে যাই। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? তোমরা আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টা তোমরা পড়েছো, সো ওখানে ওখানে লেখক কিন্তু অনেকগুলো এরকম যৌগ, কেমিক্যালস, এগুলোর ডিটেলস ডিসক্রিপশন দিয়েছেন, আলোচনা করেছেন যে আসলে আমাদের কোন রাসায়নিক দ্রব্যগুলো পরীক্ষাগারে যে আমরা ব্যবহার করি, সেগুলো আমাদের শরীরে কিরূপ কিরকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তাই না? সো এখানে আমাদের দেখতে পাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড আছে প্রথমে, তারপরে হচ্ছে আমাদের আছে ফর্মালডিহাইড, এরপর হচ্ছে ইথিলিন গ্লাইকল, তারপরে আমাদের হচ্ছে একটা মূলক আছে। সো এগুলোর মধ্যে আসলে কোনটা ক্ষতিকর, কোনটা ক্যান্সার সৃষ্টি করে, আমরা জানি এই যে ফর্মালডিহাইড, এই ফর্মালডিহাইড এইটার 40% জলীয় দ্রবণকে আমরা বলি হচ্ছে ফরমালিন। এবং এই ফরমালিন, এই জিনিসটা হচ্ছে দুইটা ইফেক্ট করতে পারে আমাদের শরীরে একটা হচ্ছে এটা আমাদের কিডনির ক্ষতি করতে পারে, কিডনি নষ্ট করতে পারে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সে কি করে, আমাদের হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে, ঠিক আছে? সো তাহলে আমরা এখানে জানলাম আমাদের হচ্ছে এখানে অপশনগুলোর মধ্যে ক্যান্সার সৃষ্টি করতে পারে কে, এই ফর্মালডিহাইড, অর্থাৎ এর 40% জলীয় দ্রবণের কথা যদি বলি, সেটা হচ্ছে ফরমালিন। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বি। ওকে। আচ্ছা, ঠিক আছে, এবারে আমরা যাই হচ্ছে 4 নম্বর প্রশ্ন। নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? আচ্ছা, এখানে আমরা যে গ্যাস দেখতে পাচ্ছি অপশনে, প্রত্যেকটাই কিন্তু এক একটা গ্রিন হাউস গ্যাস। ওকে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? ওকে। তো এই সবগুলো গ্রিন হাউস গ্যাসের মধ্যে আমাদের গ্রিন হাউস ইফেক্ট তৈরি করার জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যেই গ্যাসের, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, এটার জন্য আমাদের আলটিমেটলি 50% গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। কেন? এর কারণটা হচ্ছে আসলে গ্রিন হাউস এই যে ইফেক্ট কেন তৈরি হয়, এর কারণটা হচ্ছে আমাদের ভূমিতে, হ্যাঁ জমিতে যে আইআর রশ্মিগুলো, ইনফ্রারেড অবলোহিত রশ্মি তৈরি হয়, সেইটা হচ্ছে আমাদের এই যে গ্যাসগুলো উপরে যে স্তর তৈরি করে রাখে, স্তরের কারণে হচ্ছে বাইরে যেতে পারে না। হ্যাঁ, এবং আমাদের এই যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে সবচাইতে বেশি আইআর রশ্মি শোষণ করতে পারে, বিকিরণ করতে পারে। সো এই জন্য এটা হচ্ছে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস ইফেক্ট যেটা, সেটা তৈরি করতে পারে। ওকে। তো তাহলে এখানে অ্যান্সার কি হবে আমাদের? অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ এখানে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কোনটি? কার্বন ডাই অক্সাইড। ওকে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাথ আছে এখানে। এখানে বলা হচ্ছে যে অক্সিজেনের দ্রাব্যতা এত মোলার হলে তাহলে আমাদের পিপিএম এককে সেটা কত, ঠিক আছে? তাহলে মোলার একক থেকে আমাদের পিপিএম এককে কনভার্ট করতে হবে। সো এখন আমাদেরকে প্রথমে জানতে হবে যে আসলে পিপিএম মানেটা কি। হ্যাঁ, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, তাই না? আমরা জানি। তার মানে আমাদের হচ্ছে 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষে 10 লক্ষ মিলিলিটার আমরা যদি নেই, তো সেই 10 লক্ষ মিলিলিটারে ঠিক কত গ্রাম এখানে দ্রবীভূত আছে, সেই পরিমাণটাকে আমরা বলি হচ্ছে পিপিএম, ঠিক আছে? তো তাহলে আমাদের কি থেকে কনভার্ট করতে হবে? এখানে একটা মোলার দ্রবণের পরিমাণ দেওয়া আছে, তো সেখান থেকে আমাদের পিপিএম এ কনভার্ট করতে হবে। ওকে। আচ্ছা, সো এখানে একটা সূত্র দেওয়া আছে, আমরা যদি একটু ভেঙে ভেঙে জিনিসটা করি। হ্যাঁ, তো আমরা জানি আমাদের হচ্ছে আচ্ছা, আমরা একটা স্ক্রিন নেই। ওকে।
সো আমরা এখানে জানলাম আমাদের পিপিএম মানে হচ্ছে আমাদের হচ্ছে 10 পাওয়ার 6, অর্থাৎ 10 লক্ষে কত গ্রাম আছে। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা এখন আমাদের এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2.3 10 পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে মোলার দ্রবণ মানে কি। মোলার দ্রবণ মানে হচ্ছে আমাদের 1 লিটার অর্থাৎ 1000 মিলিলিটারে দ্রবীভূত আছে, আমরা যদি 1 মোলের কথা বলি তাহলে হচ্ছে 1 মোল, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে আমরা যদি বলি যে আমাদের এখানে কত বলা হয়েছে কত মোল, আমাদের এখানে বলা হয়েছে হচ্ছে 2.3 10 পাওয়ার 4, তাই না? এই মোলারের কথা এখানে বলা হয়েছে, তাই না? সো তাহলে আমরা যদি একটু দেখি যে আমাদের হচ্ছে তাহলে 1 মোলার যদি হয়, তাহলে 1 মোলার তাহলে এর মানে হচ্ছে 1000 মিলিলিটারে 1000 মিলিলিটারে দ্রবীভূত আছে 1 মোল, ঠিক আছে। আচ্ছা সো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কত বলেছে, 2.3 × 10 পাওয়ার 4 এই মোলারের কথা বলা হয়েছে। সো এর মানে হচ্ছে আমাদের এই পরিমাণ মোল 1000 মিলিলিটারে দ্রবীভূত আছে, ঠিক আছে। তাহলে 1000 মিলিলিটারে দ্রবীভূত আছে আমাদের কত মোল, এখানে আমরা দেখতে পাচ্ছি 2.3 × 10 ইনভার্স 4 মোল, ঠিক আছে। সো এখন আমাদের এখানে তো বের করতে হবে আলটিমেটলি কি, আলটিমেটলি আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের হচ্ছে 10 লক্ষে কত গ্রাম, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা মোল পর্যন্ত পেয়েছি, তাহলে 1 মোল অক্সিজেন সমান আমরা জানি কত, 32 গ্রাম। ওকে, সো আমরা তাহলে এখানে দেখলাম 1000 মিলিলিটারে আমাদের এত মোল যদি থাকে, তাহলে এটা গ্রামে কনভার্ট করলে কি হবে, আমরা এখানে গুণ দিয়ে দিব 32 গ্রাম। ওকে, তো তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের 1000 মিলিলিটারে কত গ্রাম দ্রবীভূত হবে। এখন আমাদেরকে বের করতে হবে আলটিমেটলি 10 পাওয়ার 6 অর্থাৎ 10 লক্ষ মিলিলিটারে আমাদের ঠিক কতটুকু গ্রাম দ্রবীভূত আছে। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, সো আলটিমেটলি কি হবে, এখানে 2.3 × 10, এখানে 4, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইন্টু 10 পাওয়ার 6, আর নিচে হচ্ছে 1000। ওকে, আচ্ছা আর এখানে হচ্ছে 32 গ্রাম। ওকে, সো তাহলে আমরা যদি আলটিমেটলি ক্যালকুলেশন করি, সো আমাদের ক্যালকুলেশন করলে আলটিমেটলি অ্যান্সার আমরা যেটা পাবো সেটা হচ্ছে 7.36। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 7.36। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ 7.36। ওকে, আচ্ছা তাহলে আমরা 5 নম্বর প্রশ্ন পড়ে ফেললাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন, ডাউ প্রণালীতে কোনটি উৎপন্ন করা হয়। ওকে, আচ্ছা তাহলে দেখো ডাউ প্রণালী দিয়ে আমরা হচ্ছে তৈরি করতে পারি হচ্ছে ফেনল। হ্যাঁ, ফেনলটা আমরা কি থেকে তৈরি করি, ফেনলটা আমরা তৈরি করি হচ্ছে এখানে বেনজিন থেকে। আসলে বেনজিন থেকে দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে ফেনল তৈরি করতে পারি, ঠিক আছে। সো একটা হচ্ছে ডাউ পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের কিউমিন পদ্ধতি। হ্যাঁ, একটা হচ্ছে ডাউ পদ্ধতি আর একটা হচ্ছে কিউমিন পদ্ধতি। সো আমাদের ডাউ পদ্ধতিতে কি হয়, ডাউ পদ্ধতি হচ্ছে যে আমরা হচ্ছে যদি বেনজিন নেই, বেনজিনের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া দেই, সো এখান থেকে তৈরি হবে হচ্ছে ক্লোরোবেনজিন, এবং এই ক্লোরোবেনজিনের সাথে যদি আবার আমরা একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, সো সো এখান থেকে আমাদের কি তৈরি হবে, আমাদের হচ্ছে সোডিয়াম ফিনক্সাইড তৈরি হবে। এবং আলটিমেটলি এর সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেই, সো এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে ফেনল। আমরা এখান থেকে পেয়ে যাব কি, ফেনল। ওকে, সো তাহলে এই যে আমাদের হচ্ছে বেনজিনের সাথে ধাপে ধাপে ক্লোরিন, তারপরে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই বিক্রিয়াগুলো করার পরে আলটিমেটলি পেয়ে গেলাম হচ্ছে আমাদের ফেনল। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ডাউ পদ্ধতি বা ডাউ প্রণালী। হ্যাঁ, সো তাহলে ডাউ প্রণালীতে আমরা কি তৈরি করলাম, ডাউ প্রণালীতে আমরা তৈরি করলাম হচ্ছে ফেনল। হ্যাঁ, তাহলে তৈরি করলাম হচ্ছে ফেনল। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়। আচ্ছা, সো দেখো আমরা জানি আমাদের হচ্ছে এই যে অ্যামাইড যেটা আছে, সো যে কোনো অ্যামাইডের সাথে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া করি অর্থাৎ পানির বিক্রিয়া দেই, সো এখান থেকে আলটিমেটলি দুইটা জিনিস তৈরি হয়, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। সো কার্বক্সিলিক অ্যাসিড, আরেকটা তৈরি হয় হচ্ছে আমাদের অ্যামিন, ঠিক আছে। সো আমাদের এই যে অ্যামিনটা তৈরি হয়, সেই অ্যামিনটার গন্ধ কিন্তু পচা মাছের মতো, ঠিক আছে। সো তাহলে এখানে প্রশ্ন করেছে কোনটির কারণে পচা মাছের গন্ধ হয়। সো আলটিমেটলি অ্যান্সারটি কি হবে, অ্যামিন। হ্যাঁ, তো অ্যামিনের আসলে গন্ধটা কিরকম, পচা মাছ যেরকম ঘ্রাণ হয়, সো সেরকম পচা মাছের মতো গন্ধ, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে,
আচ্ছা, এবারে অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণীভুক্ত? আচ্ছা, তো আমরা জানি আমাদের হচ্ছে দুই ধরনের মিশ্রণ আছে, একটা সমসত্ব মিশ্রণ আর একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমাদের হচ্ছে অসমসত্ব মিশ্রণ, এটা দুই ধরনের, একটা হচ্ছে কলয়েড আর একটা হচ্ছে আমাদের সাসপেনশন। হ্যাঁ, তাহলে এই দুটার পার্থক্য কি? কলয়েড হচ্ছে কোনো অধক্ষেপ হবে না, কিন্তু সাসপেনশনে কি হবে? অধক্ষেপ হবে। সো আমরা যদি দেখি আমাদের যে অন্ত্রের ইমেজিং ইমেজিং করার ক্ষেত্রে আমরা যে বেরিয়াম সালফেটটা ব্যবহার করি, এইটা আসলে কি হয়? একটা পর্যায়ে অধক্ষিপ্ত হয়। সো আলটিমেটলি এটা আসলে কি একটা, এটা একটা সাসপেনশন। ওকে, সো তাহলে এটার অ্যান্সার কি হবে? অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত যে বেরিয়াম সালফেট, এটা আসলে কি? এটা হচ্ছে একটা সাসপেনশন। হ্যাঁ, ওকে। আচ্ছা, বর্জ্য রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায়? আচ্ছা, সো তাহলে এই বর্জ্য রিসাইকেল থেকে আমরা কি কি পাই? এখানে অনেকগুলো কাজ আমাদের অলরেডি দেওয়া আছে, যে আমাদের প্রাকৃতিক উৎসসমূহ সংরক্ষণ করা যায়, শক্তি সাশ্রয় হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে কম খরচে পণ্য সামগ্রী সরবরাহ করা যায়, অনেক অনেক কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে। সো আলটিমেটলি এখানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের এ, অর্থাৎ এখানে দূষণ হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আমরা যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলোকে যদি আবার রিসাইকেল করি, তাহলে বর্জ্যগুলো আর পরিবেশের ক্ষতি করলো না। সো আলটিমেটলি কি হবে? আমাদের দূষণ হ্রাস পাবে। হ্যাঁ, সো অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, তাহলে নিচের কোন মূলকটি বেনজিন বলে অর্থ প্যারা নির্দেশক? আচ্ছা, আমরা জানি আমাদের দুই ধরনের নির্দেশক আছে, অর্থ প্যারা নির্দেশক আর একটা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে যেই মূলকগুলো বা মৌলগুলো আমাদের বেনজিনের সাথে যুক্ত হয়ে অর্থ এবং প্যারা এই দুই অবস্থায় ইলেকট্রনিক ঘনত্ব বাড়ায়, তাদেরকে আমরা বলি অর্থ প্যারা নির্দেশক। তো অর্থ প্যারা নির্দেশক আমরা খুব সহজে চিনবো কিভাবে? আমাদের হাজারি স্যারের বইয়ে সুন্দর করে বলা হয়েছে। সো যেগুলো হচ্ছে আমাদের একক বন্ধন বিশিষ্ট মৌল বা মূলক আছে, সো সেই জিনিসগুলো হচ্ছে আমাদের অর্থ প্যারা নির্দেশক হিসেবে কাজ করে। তো আমরা একটু দেখি এখানে আমাদের যে মূলকগুলো আছে এগুলো আসলে একক বন্ধন নাকি দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন বিশিষ্ট। তো আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে মিথাইল মূলক আছে। তো আমরা যদি স্ট্রাকচারটা দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে সবগুলোই একক বন্ধনের সাথে কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত। আচ্ছা, এবারে আছে অ্যালডিহাইড মূলক। আমরা যদি একটু ভেঙে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ডাবল বন্ড আছে। তারপরে হচ্ছে সায়ানাইড। সো এটাও যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে দেখো এখানে একটা ট্রিপল বন্ড আছে, তাই না? আবার এখানে একটা নাইট্রো মূলক আছে। তো এই নাইট্রো মূলকের মধ্যেও কি আছে? আমাদের হচ্ছে এখানে ডাবল বন্ড আছে। ওকে, সো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো মূলকের মধ্যে শুধুমাত্র আমাদের এই যে এ মিথাইল মূলক, এখানে শুধুমাত্র কি আছে? একক বন্ধন আছে। সো তাহলে আমাদের এখানে অর্থপ্যারা নির্দেশক হবে কোনটা? অর্থপ্যারা নির্দেশক হবে মিথাইল মূলক। অ্যান্সার হচ্ছে এ। ওকে, আচ্ছা, তাহলে পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? আচ্ছা, সো তাহলে এখানে অনেকগুলো পদ্ধতি আছে। হ্যাঁ, প্রথমে আসে বায়োলজিক্যাল ফিক্সেশন। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের যে নানা রকমের উদ্ভিদ আছে সেই উদ্ভিদের মূলে কি আছে? অনেক ব্যাকটেরিয়া থাকে, তাই না? সো এই ব্যাকটেরিয়াগুলো বা জীবাণুগুলো কি করে? তারা হচ্ছে বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে, সেই নাইট্রোজেন পরবর্তীতে অ্যামোনিয়াম এভাবে কনভার্ট হয়ে আলটিমেটলি নাইট্রো বা নাইট্রাইট মূলকে রূপান্তরিত হয়। ঠিক আছে, পরে এগুলো উদ্ভিদ গ্রহণ করে। সো এই জিনিসটাকে আমরা বলি বায়োলজিক্যাল ফিক্সেশন। ঠিক আছে। আচ্ছা, দুই নম্বর পদ্ধতি অসওয়াল্ড পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমাদের হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। ডি নাম্বার হেবার পদ্ধতি, এর মাধ্যমে হচ্ছে অ্যামোনিয়া তৈরি করা হয়। আচ্ছা, তিন নাম্বারটা আমরা যদি একটু দেখি, প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। এর মানে হচ্ছে আমাদের বাতাসে আমাদের কি আছে? নাইট্রোজেন আছে। সো যখন হচ্ছে বজ্রপাত হয়, সো সেই সময় কি হয়? নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে এখানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সো নাইট্রোজেন ডাই অক্সাইড এগুলো তৈরি করে। সো এই নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে যখন বৃষ্টি হয়, এই পানির বিক্রিয়ায় তৈরি হয় হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড যখন জমিতে বৃষ্টির সাথে পড়ে, তখন এই জমিতে তারা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম নাইট্রেট। হ্যাঁ, সো আলটিমেটলি এখানে কি হয়? আমাদের হচ্ছে নাইট্রেট নাইট্রোমূলক এগুলো আমরা পাই। হ্যাঁ, তো এখন কি করে? সো আমাদের হচ্ছে যে উদ্ভিদগুলো এই যে লবণগুলোকে সে কি করে গ্রহণ করে, গ্রহণ করে সে কি করে? প্রোটিন তৈরি করে। আমরা জানি প্রোটিন তৈরির উপাদান হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন থেকে তৈরি হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হচ্ছে প্রোটিন। সো এই প্রোটিনগুলো উদ্ভিদ দেহ তৈরি করে, সেগুলো মানুষ গ্রহণ করে, প্রাণী গ্রহণ করে, তাই না? সো আলটিমেটলি এই যে আমাদের প্রাণীকুলের জন্য খুব আবশ্যক একটা জিনিস হচ্ছে প্রোটিন। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা এখানে দেখলাম যে হচ্ছে আমাদের এই যে নাইট্রোজেন যে ফিক্সেশন করছে, হ্যাঁ, সো এই নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে উদ্ভিদ আমাদের কি পায়? নাইট্রোজেন পায় এবং প্রোটিন পায়। ঠিক আছে, প্রোটিন তৈরি করে। সো আলটিমেটলি এখানে আনসার তাহলে কি হবে? পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। ওকে, আচ্ছা, তাহলে নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? আমরা জানি বিজারক পদার্থগুলো হচ্ছে আমাদের কি করে? আহ
ইলেকট্রন হচ্ছে দান করে, আর হচ্ছে আমাদের যে জারণ সংখ্যার মান সেটা বৃদ্ধি করে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এর নিজের আসলে কি হয়, জারণ হয়। যদি যে সে নিজে বিজারক কিন্তু তার নিজের জারণ ঘটে, অর্থাৎ এই কথাটাও সত্য নয়, এই কথাটাও সত্য নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে জারণ ঘটানো, সে জারণ ঘটানো, সে বিজারণ ঘটায়। আচ্ছা, সি নাম্বারটা, সে ইলেকট্রন হারায়, অর্থাৎ সে ইলেকট্রন দান করে। হ্যাঁ, আমরা জানি যে আমাদের বিজারক পদার্থগুলো ইলেকট্রন দান করে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। ওকে, তাহলে এবার আসি, নিচের কোনটি অসামঞ্জস্যতা বিক্রিয়া? অসামঞ্জস্যতা বিক্রিয়া, আসলে এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক ক্ষেত্রে কনফিউজিং হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো সেইটা কনফিউশন দূর করার জন্য আমাদেরকে জানতে হবে যে আসলে সামঞ্জস্যতা বিক্রিয়াটা জিনিসটা কি, তাই না? তো সামঞ্জস্য বিক্রিয়া আমরা জানি যে যেখানে আমাদের একটা বিক্রিয়া, সেই বিক্রিয়ায়, হ্যাঁ, যদি হচ্ছে বিক্রিয়কগুলোর মধ্যে একটা কমন বিক্রিয়ক থাকে। দেখো, আমরা এই বিক্রিয়ক নিলাম, এখানে কমন এ বি আর বি সির মধ্যে বি একটা কমন, এবং এখান থেকে নতুন যে উৎপাদ তৈরি হবে, এই যে উৎপাদটা তৈরি হলো, তো এদের মধ্যকার যে জারণ মান, এই দুইটার মনে করো জারণ মান এটা হচ্ছে এটার মাঝামাঝি হবে। সো এইটাকে আমরা বলি সামঞ্জস্যতা, ঠিক আছে। তো সামঞ্জস্যতা আছে কিনা সবার আগে আমাদেরকে দেখতে হবে যে বিক্রিয়কগুলোর মধ্যে কমন কোনো মূলক আছে কিনা, মৌল আছে কিনা, এবং উৎপাদে আলাদা করে সেই মৌলটা তৈরি হয়েছে কিনা। তো আমরা এই সবগুলো বিক্রিয়া যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে দেখবো একটাই বিক্রিয়া আছে, এ নাম্বার। এখানে দেখো, এই হাইড্রোজেন সালফাইড তারপরে সালফার ডাইঅক্সাইড, দুইটার মধ্যে একটা মৌল আছে কমন, এবং আমাদের এখানে তৈরি হয়েছে তিনটা সালফেট। হ্যাঁ, ঠিক আছে, তিনটা সালফার তৈরি হয়েছে। সো আলটিমেটলি এগুলোর জারণ মান আমরা যদি দেখি, -1 + 1, সরি, +-4, সো এখানে হচ্ছে 0, অর্থাৎ এই যে আমাদের হচ্ছে সালফারের জারণ মানটা এই দুইটার জারণ মানের, সালফারের জারণ মানের মধ্যবর্তী। হ্যাঁ, সো এইখানে এটা আমাদের সামঞ্জস্য বিক্রিয়া। সো এখানে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে এ। ওকে, আচ্ছা, এবার সে মানবদেহে কোন ধাতুর আধিক্য হিমোগ্লোবিনের উৎপাদন বাধাগ্রস্ত করে? সো এটার মানে হচ্ছে ক্রোমিয়াম। সেই ক্রোমিয়ামটা কি করে, আমাদের হিমোগ্লোবিনের একটা অত্যাবশ্যকীয় উপাদান, সেটা হচ্ছে আয়রন। সো আয়রন যেন শরীরে না যায়, সেটার জন্য আয়রন শোষণে বাধা প্রদান করে। সো আলটিমেটলি কি হয়, হিমোগ্লোবিন তৈরি হয় না। হ্যাঁ, সো তাহলে এখানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? দেখো, এখানে অনেকগুলো বর্ণ আছে। সো ও মানে হচ্ছে অক্সিডেশন, অর্থাৎ জারক যারা, তাদের প্রতীক আর কি। টি হচ্ছে টক্সিক, অর্থাৎ বিষাক্ত যে পদার্থ সেগুলোর প্রতীক। সি হচ্ছে করোসিভ, অর্থাৎ হচ্ছে ক্ষয়কারক যে পদার্থগুলো আছে সেগুলোর প্রতীক। আর এন হচ্ছে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল টক্সিক, অর্থাৎ পরিবেশ দূষক এর প্রতীক। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে ডি। ওকে, আচ্ছা, তাহলে ডেটলের মূল উপাদান কি? সো ডেটলের মূল উপাদান আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো উপাদান আছে। তো আসলে এই দুটা ডেটলে লাগে না, কিন্তু এই বি এবং ডি দুইটা মিলে কিন্তু ডেটল তৈরি হয়, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে মূল উপাদান, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে মূল উপাদান হচ্ছে আসলে ডি, ক্লোরোজাইলিনল, ঠিক আছে। তাহলে ক্লোরোজাইলিনল, আইসোপ্রোপাইল অ্যালকোহল দুটাই হচ্ছে আমাদের ডেটলের উপাদান, তবে মূল উপাদান কোনটা, এটা হচ্ছে ক্লোরোজাইলিনল। তাহলে অ্যান্সার হবে কি, ডি। ওকে, আচ্ছা, তাহলে এবার আসি কোন দ্রবণের আমাদের হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এখানে পিএইচ কত, ঠিক আছে। সো দেখো, আমরা পিএইচ মানে জানি, সো আমাদের পিএইচ এবং পিওএইচ যেটা, এর মানে হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফল, ঠিক আছে। এবং আমরা জানি আমাদের কক্ষ তাপমাত্রা, অর্থাৎ 25°C তাপমাত্রা, এটার মান হচ্ছে 14। ওকে, সো তাহলে এই ক্যালকুলেশন থেকে আমরা কিন্তু পিএইচ এর মান বের করতে পারি। সো এখানে আমাদের হাইড্রোক্সিল মূলকের ঘনমাত্রা দেওয়া আছে। সো আমরা প্রথমে কি করব, আমাদের হাইড্রোক্সিল মূলকের ঘনমাত্রা থেকে আমরা যদি পিওএইচ এর মানটা বের করে নিতে পারি, তো তখন আমরা পিএইচ এর মানটা বের করতে পারবো। সো এখানে দেখো, ক্যালকুলেশন এখানে করাই আছে। আমরা শুরুতে আমাদের হচ্ছে পিওএইচ বের করে নিলাম ক্যালকুলেশন করে, আর সেখান থেকে আমরা হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14, এই ক্যালকুলেশনে বসিয়ে আমরা পিএইচ এর মান পেয়ে গেলাম 10.54। ওকে, আচ্ছা, এবারে আসি 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলা হয়েছে 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি। হ্যাঁ, আচ্ছা, সো আমাদের আগে, সবার আগে জানতে হবে যে মোলারিটি জিনিসটা কি। মোলারিটি হচ্ছে যে আমাদের হচ্ছে 1 লিটার দ্রবণে হচ্ছে কত মোল, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের মোলারিটি। সো এখানে 10% মানে কি, 10% মানে হচ্ছে যে আমাদের একশো একশো মিলিলিটারে কত গ্রাম, ঠিক আছে, কত গ্রাম, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে মোলা, সরি, 10 মানে পার্সেন্ট, পার্সেন্ট, সেটাই হচ্ছে আমাদের 10%। ওকে, সো আমাদের এখানে একটা ইকুয়েশন আছে। সো ইকুয়েশনটা হচ্ছে আমাদের এখানে যদি হচ্ছে আমরা আমাদের এই পার্সেন্ট যেটা, সেই পার্সেন্ট
অর্থাৎ এখানে ডাব্লু সেই পার্সেন্ট, কত পার্সেন্ট, এবং সাথে হচ্ছে আমাদের হচ্ছে 1000, আমরা এটা গুণ দিব, যেহেতু এটা আমরা মোলারিটি কনভার্ট করছি, সো এটাকে আমরা 1000-এ গুণ দিব। এবং এর নিচে হচ্ছে আমাদের কি, এটা এমভি। এমভি মানে হচ্ছে এই যেই যৌগটা আমরা নিচ্ছি সেই যৌগটার হচ্ছে 1 মোলার ভর, ঠিক আছে। সো আমরা এইখানে ক্যালকুলেশনে, আমরা যদি ইকুয়েশনে মানগুলো একটু বসিয়ে দিই, সো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 0.94। সো সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে 0.94। ওকে। আচ্ছা, তাহলে এবার আসি, কোন বায়ুদূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়? আচ্ছা, দেখো আমাদের হচ্ছে অ্যাসিড বৃষ্টি ঘটানোর জন্য 3টা অ্যাসিড দায়ী আর কি। সো একটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে, সালফিউরাস অ্যাসিড, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। সো এখন এই তিনটাই আসলে কিভাবে তৈরি হয়? পানির সাথে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে। সো তাহলে এখানে পানির সাথে কার বিক্রিয়া ঘটে? এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইডের। এখানে পানির সাথে কার বিক্রিয়া ঘটে? সালফার ট্রাইঅক্সাইডের। এখানে পানির সাথে কার বিক্রিয়া ঘটে? নাইট্রোজেন ডাইঅক্সাইডের, ঠিক আছে। সো তাহলে এই তিনটার সাথে পানির বিক্রিয়ার ফলে আমাদের এই অ্যাসিড গুলো তৈরি হয়, এবং এই অ্যাসিডের কারণে হচ্ছে অ্যাসিড বৃষ্টি হয়। সো আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, সেই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে অপশন এ, সালফার ট্রাই অক্সাইড। সো সেই সালফার ট্রাই অক্সাইডের সাথে যখন পানি যুক্ত হয়, এখান থেকে সালফেরিক অ্যাসিড তৈরি হয়, সো আলটিমেটলি অ্যাসিড বৃষ্টি হয়, ঠিক আছে। তো তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এ। হ্যাঁ, বায়ু দূষক বৃষ্টি ঘটাবে, এখানে অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, সংগৃহীত দুধের পিএইচ মান নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত? আচ্ছা, এখানে একটা বিরাট কনফিউশন। হ্যাঁ, কনফিউশনও আর বলা যায় না, কারণটা হচ্ছে আমাদের বইয়ে সরাসরি এই প্রশ্নের 2টা অ্যান্সারই দেয়া আছে। হ্যাঁ, এখানে অপশনে আমাদের যে 2টা অ্যান্সার আছে, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম কার্বনেট, আর একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আমাদের বইয়ে সরাসরি কিন্তু 2টা যৌগের কথাই বলা হয়েছে, যে সংগৃহীত দুধের যখন পিএইচ এর মানটা কমে যায়, এই পিএইচ এর মানটাকে বাড়ানোর জন্য আমরা সোডিয়াম কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট যে কোনো একটা যোগ করতে পারি। আমাদের বইয়ে 2টাই উল্লেখ করা আছে একই লাইনে, ঠিক আছে। সো আলটিমেটলি আসলে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু 2টাই। তাহলে বি আর সি এখানে অ্যান্সার হচ্ছে কিন্তু 2টাই। ওকে। আচ্ছা, তাহলে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? আমরা সহজে মনে রাখি, যেগুলো হচ্ছে কার্বন যুক্ত বা সি যুক্ত সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি এখানে সি আছে তবু এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে আমাদের এই যে এ সোডিয়াম কার্বনেট, এখানে সি আছে, সো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, এবারে আসি, নিচের কোনটি উভধর্মী যৌগ? আচ্ছা, উভধর্মী, অম্লধর্মী, ক্ষারধর্মী। আমরা খুব সহজ করে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারি ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে। তো ব্রনস্টেড লাউরির মতবাদ বলছে যে কেউ যদি প্রোটন দান করে, সো সে হচ্ছে অ্যাসিড, আর হচ্ছে কেউ যদি গ্রহণ করে তাহলে সে হবে আমাদের ক্ষার, ঠিক আছে। তো আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা দেখব যে দেখো আমাদের হচ্ছে এই যে আমরা হাইড্রোনিয়াম আয়নের কথা আসি। সো হাইড্রোনিয়াম আয়ন কি করতে পারে? সে হচ্ছে আমাদের অ্যাসিড, হচ্ছে মানে প্রোটন, প্রোটন হচ্ছে দান করার মাধ্যমে পানিতে রূপান্তরিত হতে পারে। হ্যাঁ, সো তাহলে সে কি করতে পারে? দান করতে পারে, সে কিন্তু গ্রহণ করতে পারে না। আচ্ছা, অ্যামোনিয়াম আয়ন দেখতে পাচ্ছি, এখানে সেও কি করে? আমাদের প্রোটন দান করে, প্রোটন দান করে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। অর্থাৎ সে শুধু দানই করতে পারে, সে কিন্তু গ্রহণ করতে পারে না। আচ্ছা, অ্যামোনিয়ার কথা যদি বলি, সে হচ্ছে আমাদের হচ্ছে প্রোটন গ্রহণ করতে পারে, কিন্তু সে দান করতে পারে না। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কেউ কেউ অ্যাসিড, কেউ কেউ ক্ষার, কিন্তু পানি এখানে এমন একটা যৌগ যে প্রোটন গ্রহণ করতে পারে, প্রোটন গ্রহণ করে সে হাইড্রোনিয়াম আয়নে রূপান্তরিত হতে পারে, আবার সে প্রোটন ছেড়েও দিতে পারে, সেখান থেকে সে হাইড্রোক্সিল মূলকে রূপান্তরিত হতে পারে। সো এখানে আমরা উভধর্মী কাকে বলবো? উভধর্মী হচ্ছে আমাদের পানি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এ। ওকে। আচ্ছা, এবার আসি শিক্ষা পরীক্ষা ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্যাস, কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? তো আমরা জানি আমাদের যে সোডিয়াম আয়ন আছে, সরাসরি আমরা যদি শিখা পরীক্ষা করি, সো সেখান থেকে তৈরি হয় সোনালী হলুদ, এবং এই সোনালী হলুদ রঙের উপরে যদি আমরা কোবাল্ট ব্লু গ্লাস দেই, তাহলে সে কি করবে? আমাদের এই সোনালী হলুদের সম্পূর্ণ রংটাকে শোষণ করবে। সো তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে সি, সোনালী হলুদ। আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? ওকে, সো এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সো আমরা অলরেডি বলেছি আমাদের 2 ধরনের মিশ্রণ, সমসত্ব আর একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। হ্যাঁ, তো আমাদের এই যে সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণ, এটা হচ্ছে একটা সমসত্ব মিশ্রণ, এবং সমসত্ব মিশ্রণগুলোর কণার আকৃতি যেহেতু খুব ছোট, খুব ছোট, 0.1 থেকে 2 ন্যানোমিটার, সো এই জন্য দেখো এরা কিন্তু আসলে
এখানে বলা হয়েছে যে যে কোনো মাধ্যমে দৃশ্যমান, আসলে এরা যে কোনো মাধ্যমে দৃশ্যমান নয়। অর্থাৎ যেমন আমরা হচ্ছে পানির সাথে লবণ মেশালে সেটা কিন্তু খালি চোখে আর দেখতে পাই না, অর্থাৎ আমাদের দৃশ্যমান যে আলোক যে স্তর সেই সময় আমরা কিন্তু এটাকে দেখতে পাই না, অর্থাৎ এই নাম্বারটা সঠিক নয়, এটার বৈশিষ্ট্য না। টিন্ডাল প্রভাব, সে কিন্তু টিন্ডাল প্রভাব দেখায় না, এটা শুধু কলয়েডের বৈশিষ্ট্য। এর কোনো ব্রাউনীয় গতি নেই, এটা শুধুমাত্র কলয়েডের বৈশিষ্ট্য। মিশ্রণ সুস্থিত, সুস্থিত এর মানে হচ্ছে এর কোনো অধক্ষেপ হয় না। আমরা জানি আমাদের সমসত্ব মিশ্রণগুলোর কোনো অধক্ষেপ হয় না। সো এরা হচ্ছে সুস্থিত। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি? আমরা জানি আমাদের খাবার দাবার গুলো যখন লিভারে যায়, সো লিভারে সে হচ্ছে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়, গ্লাইকোজেন হিসেবে সে কি হয়, সঞ্চিত থাকে, স্টোরেজ হিসেবে থাকে। সো এখানে অ্যান্সার হচ্ছে আসলে বি, অ্যান্সার হচ্ছে কি বি। ওকে। সো এই হচ্ছে আমাদের কেমিস্ট্রির যে 25টা প্রশ্ন ছিল। সো আমরা সেগুলো ব্যাখ্যা করে করে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবারে আমরা তাহলে আমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোর আনসারে চলে যাব। ওকে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাইয়াপুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকক্ষণ ধরে তোমরা কেমিস্ট্রি আর বায়োলজির সলভ দেখলে, আমরা এরপরে ফিজিক্সের প্রশ্নে চলে যাব। ফিজিক্সের প্রশ্ন 20টা, এবং আমরা বেশি লেন্দি করব না। তোমরা ফিজিক্সে দেখেছো ম্যাক্সিমাম কোশ্চেন অনুশীলনী থেকে এসেছে। তো আসো দেখি, প্রথম প্রশ্নটা হচ্ছে ভেক্টর থেকে। খুবই সহজ প্রশ্ন ছিল। দুটো ভেক্টরের মান দেওয়া আছে 8 আর 6। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। এদের ভেক্টর গুণফল কত হবে? তো এখানে আমরা জানি ভেক্টর গুণফলে সাইন থিটা আসে, সাইন থিটা। তো সাইন থিটার মানটা, সাইন 30 ডিগ্রির মান মনে ছিল আশা করি তোমাদের। সাইন 30 ডিগ্রি মান হয় হাফ। তাহলে 6 ইন্টু 6 ইন্টু সাইন 30 মানে 0.5। 6 × 8 = 48 হয়, 48 হাফ হবে 24। তাহলে উত্তর আসতেছে 24। এটা আশা করি তোমরা সবাই পেরেছো, এটাতে ভুল হওয়ার কিছু নাই। কুলম্বের সূত্র, এটা আরো বেশি সহজ ছিল। কুলম্বের সূত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য হয়, অন্য কোনো অপশন দেখার প্রয়োজনই পড়ে না। ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে উত্তল লেন্সের ক্ষমতা কত? এটা খানিকটা চিন্তার প্রশ্ন ছিল, কারণ এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার ছিল। এটা জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের প্রশ্ন। আমরা দেখি যে ক্ষমতার সমীকরণ হচ্ছে P = 1/f। ফোকাস দূরত্ব অবশ্যই মিটারে নিতে হবে, এই জায়গাটা একটু কনফিউজিং, অনেক সময় মনে থাকে না তোমাদের। তো যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে আমরা এখানে পাবো এটা 10 মিটার, হ্যাঁ, 10 মিটার। 1000 সেন্টিমিটার মানে 10 মিটার, তাহলে 0.1। এটা ডাইঅপ্টার, এটা হচ্ছে লেন্সের দূরত্ব, লেন্সের ক্ষমতা। যেহেতু উত্তল লেন্স বলেছে, তাহলে প্লাস হবে। তাহলে অ্যান্সার হবে সি। অবতল বললে মাইনাস হতো। ঠিক আছে। তাহলে ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে +0.1 ডাইঅপ্টার। ওকে। এরপরে দেখো, এটা একটু অবাক হয়েছে, গতিবিদ্যা চ্যাপ্টার থেকে প্রায় 3টা 4টা কোশ্চেন আসছে, প্রায় 3টার মতো। যদিও এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল, আমরা কিন্তু তোমাদেরকে এগুলো পড়িয়েছি একাধিকবার। এই ধরনের কোশ্চেন তোমাদেরকে দেওয়া ছিল প্রশ্নে। খেয়াল করে দেখো, এটা ছিল স্থিতাবস্থা থেকে কোনো বস্তু কণা সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো। চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? এখানে কিন্তু চতুর্থ এবং তৃতীয় বলেছে, হ্যাঁ। তো নির্দিষ্ট সেকেন্ডে আহ অতিক্রান্ত দূরত্ব কত হয়, এটা একটা শর্টকাট নিয়ম আছে এখানে, যদিও বা এটা নর্মাল সূত্র। আমরা যদি শর্টকাটটা দেখি, S = ½ A + 2t - 1। এখানে খেয়াল করো, এটিটা হচ্ছে সময়। বাকি সবকিছুর ক্ষেত্রে এমনই হবে। তাহলে এস যদি 4 সেকেন্ডে হিসেব করো, তাহলে এটা হবে 2 × 4 - 1, অর্থাৎ 8 - 1, তার মানে 7। তাহলে S4 = ½ A + 7। আর S3 = ½ A প্লাস, এখানে 3 হলে 3 × 2 = 6 আর 1-এ 6 থেকে 1 বাদ দিলে 5। তাহলে উপরে 7 আর এটা হচ্ছে 5। তাহলে 7:5। এটা হচ্ছে উত্তর। তোমরা অ্যাজ ইউজুয়াল ইকুয়েশন ইউজ করেও বের করতে পারো, শর্টকাটও বের করতে পারো। ভার্সিটিতে এই ধরনের কোশ্চেন বেশি লাগে। এটা হাতে করা যায়, আমরা বারবার বলতাম তোমাদেরকে যে ক্যালকুলেটর লাগবে, এই ধরনের কোশ্চেন লাগবে না তোমাদের। যেগুলো হাতে করতে পারবা এগুলোই আসবে, এবং তোমাদেরকে বারবার কিন্তু এগুলোই বলা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, সামনে যখন ডেন্টাল আসবে তখন এই ধরনের কোশ্চেনই প্র্যাকটিস করবা। ওকে, এরপর আসো। এটা হচ্ছে আদর্শ গ্যাস চ্যাপ্টারের প্রশ্ন। এটা আসলে কিছু বলার নাই, এটা পারছো এমন কেউ থাকলে
তার জন্য সাধুবাদ। এটা বড় ছক আছে, ছকের মধ্যে 0 থেকে শুরু করে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কত চাপ, প্রত্যেকটার মান দেওয়া আছে। তো ওনারা 40 ডিগ্রিটা চাইছে আর কি। এটার উত্তর 55 মিলিমিটার পারদ হবে। এটা আসলে বের করার কোনো সুযোগ নাই, আমার মনে রাখারও কোনো অপশন নাই। ঠিক আছে, যাই হোক। কোন শব্দ তীব্রতা কানে যন্ত্রণা শুরু করে? তো এটা 120 ডেসিবেল, যেটা আমরা জানি তীব্রতার সর্বোচ্চ সীমা, এটা আমাদের কানে যন্ত্রণা সৃষ্টি করে। এরপরে আসো, এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি, সেটা নিয়ে অনেক কনফিউজড ছিলাম, বুঝতেই পারতেছি। আমরা সচরাচর নর্মালি যেটা জানি যে কঠিন পদার্থের এন্ট্রপি সবচেয়ে কম, এরপরে তরলের একটু বেশি, গ্যাসের আর একটু বেশি, প্লাজমা অবস্থায় সবচেয়ে বেশি। এখানে দুটা গ্যাস দিয়ে রাখছে, মিথেন গ্যাস আর অক্সিজেন গ্যাস। আমরা আরেকটু ভালোভাবে জানলে হয়তো বা এটাও শিখতে পারতাম যে যেসব গ্যাসের ভর কম হয় তাদের এন্ট্রপি বেশি হয়, বিশৃঙ্খলা বেশি হয়, এন্ট্রপি বেশি হয়। তাহলে মিথেনের ভর 12 আর 4 16, আর অক্সিজেনের ভর হলো 32, সেই হিসেবে মিথেনের এন্ট্রপি বেশি হবে। তাহলে উত্তর এ। ঠিক আছে। এটা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের প্রশ্ন। এরপরে আসো, এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? 9.4 × 10⁻12 কিলোমিটার। আর যদি মিটার থাকতো তাহলে 15 মিটার হতো। এটা তোমাদের ভৌত জগৎ ও পরিমাপ এই চ্যাপ্টার প্রথম অধ্যায়ের প্রশ্ন। এটা অলরেডি এর আগেও ডেন্টালে 2 বার আসছে, মেডিকেলে 1 বার আসছে। এটা আশা করি কারো ভুল হয়নি। এই গতিবিদ্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা বস্তু 5 সেকেন্ডে 187.5 মিটার, অদ্ভুত রকমের একটা সংখ্যা দিচ্ছে দূরত্ব হিসেবে। এই দূরত্ব অতিক্রম করলে বস্তুটার ত্বরণ কত হবে? আমরা এই সূত্র 9 10 মনে হয় 8 থেকে পড়ে আসতেছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। এখানে দূরত্ব দেওয়া আছে 187.5, আর যেহেতু স্থিতি অবস্থা থেকে শুরু ছিল তাই এটা 0। তাহলে আর 5 সেকেন্ডের কথা বলছে, তাহলে সময় হচ্ছে 5। এখান থেকে আমরা এ এর মান বের করতে পারবো, ক্যালকুলেশন করলে 15 মিটার পার সেকেন্ড আসে। তাহলে উত্তর হচ্ছে এ। এটাও গতিবিদ্যা থেকে আসা প্রশ্ন। একটা বস্তু 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে এটা কত সময় শূন্যে থাকবে? প্রাসের মানে প্রাসের সমীকরণ দিয়েও বের করতে পারো, নর্মালি গতিবিদ্যার সমীকরণ দিয়ে বের করতে পারো। যেহেতু খাড়া উপরে নিক্ষেপ করা হয়েছে তাই sin 90 আসবে, যেটার মান 1। তো 2v0/g, এখানে আদিবেগ হচ্ছে 4.9, এটা 2 গুণ 9.8ই হয়, আর নিচে 9.8। 1 সেকেন্ড সে শূন্য থাকবে। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, যদি বলতো যে সর্বোচ্চ অবস্থায় উঠতে কত সময় লাগবে তাহলে কিন্তু অর্ধেক সময় লাগতো, মানে 0.5 সেকেন্ড। এ ধরনের ম্যাথ সামনে যত অ্যাডমিশন যদি দেওয়ার প্রয়োজন পড়ে সেগুলোতেও আসবে, এখন থেকে জেনে রাখো। ঠিক আছে। আচ্ছা, কোনটা অসংরক্ষণশীল বল? ঘষা, ঘর্ষণ, সান্দ্রতা, কাজ ক্ষমতা, শক্তি চ্যাপ্টারের প্রশ্ন। এগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল। তাপের যান্ত্রিক সক্ষমতার একক জুল তুল্যাঙ্ক, আলাদা নাম দেওয়া ছিল তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক, তাপগতিবিদ্যার 3rd পেজের প্রশ্ন এটা। দেখো, জুল পার ক্যালোরি, তাপের যান্ত্রিক সমতার একক জুল পার ক্যালোরি। আচ্ছা, এটা একটু ঝামেলা প্রশ্ন ছিল। এটাও ভৌত জগৎ পরিমাপ থেকে দুটা প্রশ্ন আসছে। গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে আয়তনের শতকরা ত্রুটি বের করতে বলছে। তো ত্রুটির ম্যাথ গুলো এক একটা এক এক সমীকরণ দিয়ে হয়। এটা আমরা দেখো, যেহেতু আয়তনের শতকরা ত্রুটি বলছে তাহলে ভলিউম ΔV/V। এখানে আয়তন 3D একটা ব্যাপার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই জন্য এখানে 3 আসছে। হ্যাঁ, আর তোমার এখানে ত্রুটির পরিমাণ +-1, তো সেটা 0.1 নিয়েছি আমরা। আর যেহেতু ব্যাসার্ধ অ্যাকচুয়ালি 10, তাই এটা অ্যাকচুয়াল মান 10। ক্যালকুলেশন করলে আসে 3%। ক্যালকুলেশন সহজ ছিল, সূত্র জানলেই পারার কথা। এখানে যদি বলতো আয়তন না দিয়ে ক্ষেত্রফল, তাহলে এখানে 2 হতো। ঠিক আছে। মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর। মানে ছোটবেলা থেকে মুখস্থ করে আসছে, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। সাধারণত ভেক্টর চ্যাপ্টার থেকে প্রশ্ন যেগুলো আসে তোমরা ক্যালকুলেটর ছাড়াই পারবা, তাই ভেক্টর চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ। আচ্ছা, দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6, এটার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তোমরা জানো এই সমীকরণ v = f λ। তরঙ্গের সমীকরণে আমরা জানি বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল। এখানে দেখো ভাইয়া, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তাহলে এটা খুব সিম্পলি চিন্তা করো,
তোমরা এখানে যে অনুপাতটা পাবা এদের তরঙ্গদৈর্ঘ্য অনুপাত হবে উল্টাটা। এটা তোমার 5 সেকেন্ডও লাগার কথা ছিল না, 6:5। ঠিক আছে, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে ওদের মান যেটা দেওয়া থাকবে, কম্পাঙ্কের মান যেটা, তরঙ্গদৈর্ঘ্যের মান তার উল্টাটা। ঠিক আছে, এরপরে আসো, পৃথিবীর ঘূর্ণন না থাকলে, এটা নিয়েও হয়তোবা অনেক কনফিউশনে ছিলে। এটা বইয়ের একাধিক জায়গা থেকে আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছি যে পৃথিবীর ঘূর্ণন না থাকলে কোনো বস্তুর ওজন বাড়বে। অ্যাকচুয়ালি পৃথিবীর ঘূর্ণনের কারণে জি এর মান হ্রাস পায়। তো যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে জি এর মান হ্রাস পাবে না, ফলে ওজন বাড়বে। ভর কিন্তু সেম থাকবে, ওজন বাড়বে। সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? সরল দোলক যদি আঁকি, এটা সর্বোচ্চ অবস্থান, এটা সাম্যাবস্থা। সর্বোচ্চ অবস্থানে বেগ শূন্য হয়, স্থির হয়ে যায়। আর সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ হয়। তাহলে সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ হয়, আর সাম্যাবস্থায় সরণ হয় জিরো বা সর্বনিম্ন। গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্যই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কমানো। ভূচুম্বকত্বের মৌলিক উপাদান তিনটি: বিচ্যুতি, বিনতি আর ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য। 20 নম্বর প্রশ্ন, উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? রেডিও আইসোটোপ। এক্স রে, হাইড্রোজেন, লেজার রশ্মি ব্যবহার হওয়ার কোনো প্রশ্নই আসে না, আইসোটোপ ব্যবহার হয়। তো এই ছিল তোমাদের 20টা প্রশ্ন। আশা করি ফিজিক্স অনেক ভালো হয়েছে। তোমাদের জন্য শুভকামনা রইলো। আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করুক। এখন আমরা ইংলিশ এবং জিকে সলভ দেখব, সেজন্য আমরা তোমাদের স্যারকে অনুরোধ করছি। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা জিকে ইংলিশ গুলো একটু দেখে ফেলি আর কি। হ্যাঁ, এটা নিয়ে মনে হয় তোমাদের বেশ কয়েকটা কোশ্চেন আছে, বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে তোমাদের কনফিউশন থাকার কথা আর কি। ঠিক আছে, এবং কনফিউশন তৈরি করছে আর কি এরকম। হ্যাঁ, তোমরা অনেকে বলতেছো ভাই পিডিএফ দেন, এই করেন সেই করেন। আমরা একটু চেষ্টা করতেছি যাতে কেন কেন সঠিক অ্যান্সার ওইটার একটু ওর সাপেক্ষে প্রমাণ দেওয়া আর কি, যে এটাই সঠিক। ঠিক আছে, দেখো প্রথম প্রথম কোশ্চেন নিয়ে আমার বরাবরই প্রথম কোশ্চেন নিয়ে কেন জানি একটু ক্যাচার লাগে। যাই হোক, তোমাদের কি অবস্থা না অবস্থা একটু জানাও। কার কয়টা হচ্ছে না হচ্ছে কিছু না বললে আমরা কেমনে বুঝবো? ঠিক আছে, যে তোমাদের ভালো হচ্ছে, পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে। এই কার কয়টা ফিজিক্স হয়েছে বলো, 20টা কোশ্চেনের মধ্যে কার কয়টা ফিজিক্স হয়েছে? দেখো প্রথম কারেক্ট কারেক্ট কোনটা। ঠিক আছে, এখানে এখানে একটা ব্যাপার আছে আর কি। কারেক্টের ক্ষেত্রে এই যে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান, আমাদের কাছে মনে হয়েছে যে এইটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা। হ্যাঁ, যেহেতু দুইটার ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি কি তার মতো দৌড়াইতে পারবা, সে যেভাবে দৌড়ায়, মানে দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে যে সে যেভাবে দৌড়ায় তুমিও কি সেরকম পারবা কিনা। ঠিক আছে, তো এই হিসেবে আমাদের কাছে মনে হয়েছে, আমরা অনেকগুলো এক্সপার্ট অপিনিয়ন নিছি, এবং সবগুলো এক্সপার্ট অপিনিয়ন এটাই বলে যে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান, এটার পক্ষে আমাদের যুক্তি বেশি আসে। ঠিক আছে, তো এটা নিয়ে অনেক ক্ষেত্রে অন্যটা তোমাদের সি এর সাথে একটা কনফিউশন লাগতে পারে আর কি, অ্যাজ ফার্স্ট অ্যাজ হি। কারণ এরপরে আবার ক্যান লাগাইলে এটা হচ্ছে আসলে শুনতে কেমন একটা দেখায়, তো এটা বেশি স্মার্ট হয়, সিটা বেশি স্মার্টার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের কাছে কিছু জায়গা দেখে মনে হয়েছে। আবার দেখো এই যে এ নাম্বারের অপশনের যাইতে ক্যান, আবার এখানে যে একটা ক্যানের অপশন রেখে দিছে, তো আমার মনে হয় যে এ আর ডি তে যেন একটু কনফিউশন লাগে। এরকম মানে অপশন দেখে এই যে কিছু কিছু মনস্তাত্ত্বিক ব্যাপার থেকে আমাদের মানে মনে হচ্ছে, এবং আমাদের যুক্তি থেকে ডিটা বেশি বেশি মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ঠিক আছে, কে কে ডি দাগাইছো একটু বলো, যে আমরা আমরা ডি দাগাইছি, বাকিরা কি দাগাইছো বলো। ঠিক আছে, আর দেখো এইখানে বলছে আই শ্যাল বি হ্যাপি। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট সিম্পল ফর্ম, সিম্পল ফর্ম তো প্রথমটা তো এমনিতে এমনিতে বাদ যাচ্ছে, কারণ এটা তো সিম্পল ফর্ম না। তাহলে সিম্পল ফর্ম আছে তিনটা, খেয়াল করো, সিম্পল ফর্মই আছে তিনটা। এই তিনটার মধ্যে দেখো আই শ্যাল বি, শ্যাল, শ্যাল দিয়ে কি বোঝাচ্ছে? শ্যাল দিয়ে তো ফিউচার বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে? ফিউচার, তাই তো। তাই এখন এই যে বি আর সি এর মধ্যে ফিউচার কিছু দেখি না, আমরা শুধু এখানে ফিউচার দেখি। তো আমি কোনো কিছু না পারলেও, ঠিক আছে, কোনো কিছু না পারলেও কেমনে কি করে ভাই আমি জানি না, কিন্তু দেখো এই একটাই আছে ফিউচার। ঠিক আছে, ইউজুয়ালি এই টাইপের ইয়ার ক্ষেত্রে স্ট্রাকচার কেমন হয়? স্ট্রাকচার হয় আমাদের হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে এইটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো ডি। ঠিক আছে, অ্যান্সার ডি। ঠিক আছে, তারপর দেখো মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি, ভয়েস থেকে দুইটা কোশ্চেন আসে, খুবই সুন্দর ব্যাপার, যেহেতু ভয়েস আমরা পারি, তাই না? একটা জিনিস খেয়াল করে দেখো, হ্যাজ 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 আছে মানে কি, প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? তাহলে এই টাইপের ক্ষেত্রে আমাদের হচ্ছে স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট এই যে আই হ্যাভ লস্ট মাই বুক, এইটা তোমরা পারবা, এইটা ক্লাস 6 থেকে পড়ে আসতেছো। ঠিক আছে,
ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, এইটা নিয়ে একটু কাহিনী আছে আর কি। প্যাসিভ ফর্ম কোনটা হবে? ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। হ্যাভ টু, খেয়াল করে দেখো, হ্যাভ টু, হ্যাভ, হ্যাভ মানে কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা কি কি ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে, তাই তো। আবার হ্যাভ টু অ্যাডমিট দিস, ঠিক আছে। যেহেতু হ্যাভ টু টাইপ থাকলে, হ্যাভ টু থাকলে ইউজুয়ালি কি হয়, সাবজেক্টের পাশে হ্যাভ টু বি, হ্যাভ টু বি, যদিও সবগুলাতে হ্যাভ টু বি আছে, কিন্তু দেখো ইউ আর টু বি, এটা এটা গেল গা, ঠিক আছে। তাহলে দিস হ্যাজ টু বি, আর হচ্ছে দিস ইজ টু বি, দিস হ্যাড টু বি, ঠিক আছে। দেখো বি আর সি নাম্বার অপশন, অপশন সেম, কাছাকাছি, শুধু পার্থক্য হচ্ছে হ্যাজ আর হ্যাডে। তাহলে এখান থেকেও আমরা অনেক সময় ওই যে বলি না, কিছু 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 ক্ষেত্রে আমরা সরাসরি উত্তর না জানলেও অটোমেটিক আমরা উত্তর অ্যান্সার করতে পারি। কেমনে বলতো? এই যে এইটা হবে এক্সক্লুড করে, বা দুইটা অপশন সিমিলার টাইপের হইলে মনে হয় যে আসলে এই দুইটার মধ্যে একটা হবে। তো এখানে দেখতেছি আমরা, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটাও আসলে প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ টু বি বা হ্যাজ টু বি, তাই তো। তো দিস হ্যাজ টু বি, আমাদের বিটা অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখো এনিবডি, এনিবডি এক্সাম্পল কি? এটা তো আমরা এমনি জানি, যত ধরনের বডি আছে, এনিবডি, এভরিবডি, অ্যানাদার, ওয়ান, নান, নো ওয়ান, নো বডি, যা কিছু আছে সবগুলা কি ইনডিফিনিট প্রোনাউন, সবগুলা কি ইনডিফিনিট। তাহলে অ্যান্সার ইনডিফিনিট, ঠিক আছে। তোমরা কি দাগাইছো? ইংরেজি তো আমার কাছে বরাবর ইংরেজি অনেক ভয় লাগছে, ভয় লাগে আর কি। তবে এবারের ইংরেজি কোশ্চেন মনে হচ্ছে যে একটু একটু ইজি হয়েছে আর কি। সবসময় কিছু কিছু সাবজেক্ট একটু কঠিন হয়, কিছু সাবজেক্ট একটু সহজ হয়, হয়ে আসলে ইয়া করে। দা চেয়ার পারসন, এই যে এটা হচ্ছে আমাদের ক্যাচার লাগা কোশ্চেন, ঠিক আছে। শোনো, আমরা অনেকগুলো অপিনিয়ন নিছি, আমাদের অপিনিয়ন এবং আমরা নিজেরা যেটা অ্যানালাইসিস করছি এখানে, এখানে হচ্ছে ইউজুয়ালি যে গিভ এ স্পেস, ঠিক আছে। এই সে কিন্তু স্পিচ, কথা বলতেছে, দ্যাট দেয়ার চেয়ারপারসন, চেয়ারপারসন একটা বক্তব্য দিচ্ছে। তাহলে ইউজুয়ালি বক্তব্য রাখার ক্ষেত্রে এই যে দেখো মেড এ গুড স্পিচ বা এই টাইপের কথাগুলো ইউজুয়ালি ফ্রেজ হয়। এই যে গিভ এ স্পিচ, মেড এ স্পিচ, এগুলো ইউজুয়ালি ফ্রেজ হিসেবে ইউজ হয়, ঠিক আছে। তো এর মধ্যে এই যে অপশন এ আর অপশন ডি, দুইটাই মনে হচ্ছে কারেক্ট, ঠিক আছে। দুইটাই মনে হচ্ছে কারেক্ট, মোর অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কাছে এ মনে হয়েছে, ঠিক আছে। তবে এরকম হইতে পারে যে অনেক অনেকগুলা দুই খুবই 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 এক্সপার্ট দুইজনকে দিল, অ্যান্সার দুই রকম চলে আসতে পারে। তবে সেই ক্ষেত্রে এরকম হইতে পারে যে স্যার আসলে কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করছে, কিভাবে চিন্তা করে কোশ্চেন করছে, সেই হিসেবে এটার অ্যান্সার এ না হয়ে ডিও হইতে পারে, ঠিক আছে। তবে আমাদের কাছে মনে হয় এটা বেশি যুক্তিযুক্ত, অ্যান্সার এ বেশি যুক্তিযুক্ত আমাদের কাছে মনে হয়, ঠিক আছে। এই বলো কারা কারা আমাদের যুক্তির সাথে একমত, ঠিক আছে। তার মানে এটা সম্পূর্ণ ফেলে দেওয়া যাবে না, ডিম হবেই না, ঠিক আছে, এটা একেবারে বলা যায় না, এটা হইতে পারে, ঠিক আছে। তো আল্লাহ 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 করো আর কি, কারটা কারটা ঠিক হয় দেখা যাক। এ এর পক্ষে কারা ছিল আর ডি এর পক্ষে কারা ছিল, কথাবার্তা না বললে তো হবে না। আচ্ছা, হি গট দ্য প্রাইজ, প্রাইজ পাইছে অনেক কার্যক্রম করে, অনেক কষ্ট করে হয়তো প্রাইজ পাইছে, তাই না? তাহলে এটা কি হবে? বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন নাই। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট আর ইউ মে রিফিউজ ইট, তাই নাকি? তুমি আইদার হচ্ছে গিফট নিতে পারো অথবা রিফিউজ করে ফেলতে পারো, যেহেতু দুইটা বিপরীত ধর্মী, তো বিপরীত ধর্মীর সাথে অর এর চেয়ে ভালো আর কেউ যায় না, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? এ, অর। দেখো হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, এখানে এই যে এটা এটা কি বলছে, ঠিক আছে। দেখো ইউজুয়ালি ওই যে সিমস টিমস যদি থাকে, এই যে সি, অ্যাপিয়ার, হ্যাপেন, সিমস, প্রিটেন্ড, এগুলা এগুলা থাকলে ভার্বের পরে ইউজুয়ালি পারফেক্ট ইনফিনিটিভ হয়, ঠিক আছে। কি হয়? পারফেক্ট ইনফিনিটিভ। এটা স্ট্রাকচারটা অনেকটা এরকম, সাবজেক্ট প্লাস সিমস প্লাস প্লাস টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব, ঠিক আছে। তাহলে সিমস টু ওই স্ট্রাকচারে আসলে দেখা যায় যে এই যে দেখো সাবজেক্ট হি সিমস টু হ্যাভ, ঠিক আছে, এই স্ট্রাকচারের সাথে আসলে এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কাছে হয় পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে এটার অ্যান্সার ডি, ঠিক আছে। ব্রাভো, ব্রাভো কি? এটা আমরা এমনি জানি, ওই যে আবেগ অনুভূতি, ঠিক আছে, আবেগ অনুভূতি, উচ্ছ্বাস, ঠিক আছে, এক্সাইটমেন্ট, এগুলা প্রকাশ করে, এগুলা এগুলা কি? এগুলো তো ইন্টারসেকশন। তাহলে ব্র্যাভো, এটা দিয়ে আমি তাকে বোঝাচ্ছি না উচ্ছ্বাস, আরে সেই তুমি তো সেই করে ফেলছো, সেই পরীক্ষা দিছো, আজকে তো কোপায় ফেলছো, ঠিক আছে, তোমারই মেডিকেলে চান্স হয়ে যাবে, আমার যেরকম মনে হয়েছিল আর কি পরীক্ষা টরীক্ষা দিয়ে আসার পরে, ঠিক আছে। উঠতেছিলাম খুব, তারপরে অনেকগুলা কোশ্চেন ভুল পাওয়ার পরে মনে হয়েছে না, এত উড়া যাবে না, একটু নিজেকে কন্ট্রোল করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা কি হবে? ইন্টারজেকশন। তোমরা আশা করি আমার মতো অনেকেই অনেকেই উঠতেছো আর কি, ঠিক আছে। আবার অনেকে হয়তো অপশন দেখার পরে কোপ খেয়ে গেছো আর কি, ঠিক আছে। দেখো আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, এখানে ওই যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ইউজুয়ালি কি? প্রিন্সিপাল মানে যেটা মেইন, যেটা প্রধান, তাই না? সেটাই তো। তাহলে যেটা ছাড়া, যেটা এমনি একা একাই অর্থ প্রকাশ করতে পারে, তাহলে দেখো আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, এটা তো নিজে নিজেই প্রকাশ করতে পারে। হুইচ ইজ রেড, কি রেড?
ঠিক আছে, এই হুইচ ইজ রেড এটা কি একা একা কি কোনো কিছু প্রকাশ করতে পারে, কোনো অর্থ হয়, হয় না তো। ঠিক আছে, এটা তো নির্ভরশীল কে রেড, গরুর উপর। সো আই হ্যাভ এ কাউ, এই আই হ্যাভ এ কাউ অংশটুকু কি হবে, প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে সি। ওকে, দেখো অ্যাডভার্ব অফ রোটেশন এটা নিয়েও আমাদের মনে হয় খুব একটা বেশি ক্যাচাল নাই। রোটেশন, রোটেশন থেকে আমরা যদি এটাকে ভার্ব করি রোটেট, রোটেট হবে ভার্ব। ঠিক আছে, রোটেশন হলো অ্যাডজেক্টিভ। রোটেশন যদি অ্যাডজেক্টিভ হয় সাথে এল ওয়াই লাগাই দাও তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই লাগাইলে অ্যাডভার্ব হয় না, তাহলে রোটেশনালি। ঠিক আছে, রোটেশনালি। বাঙালিস আর ইন্টেলিজেন্ট, এখানে দেখো এখানে কি বলছে, বাঙালিরা বুদ্ধিজীবী, তাই না, বাঙালিরা অনেক মেধাবী। তাহলে এখানে কিন্তু বাংলা ভাষা বোঝাই নাই। ঠিক আছে, ইউজুয়ালি এখানে একটা ব্যাপার আছে, শোনো, তুমি যখন কোনো জাতি বুঝাবা, ওই যে আমরা আগে যখন আর্টিকেল পড়ছি, ঠিক আছে, আমরা তো যদিও এ এন ডি এমনি বসাই দিতাম, ক্রস এমনি বসাই দিতাম, তারপরেও ঠিক আছে ওখানে মনে করো আমরা ওই যে অল্প কয়েকটা রুলস জানলেও তার মধ্যে এরকম একটা রুলস জানি যে ইউজুয়ালি কোন জাতি প্রকাশ করলে তার আগে আমরা দি বসাই, তার আগে আমরা কি বসাই, দি, তাই না। তাহলে এটা অ্যান্সার হবে ডি। তবে এখানে বাংলা যদি এরকম হইতো বাঙালি, ঠিক আছে, বাংলা খুবই ভালো ভালো ভাষা, এরকম ভাষা বোঝাইলে এটা কিন্তু দিটি কিচ্ছু হইতো না, এটা ফাঁকা থাকতো। ঠিক আছে, দেখো হি ড্যাশ, তারপরে হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম। হোয়েন দিয়ে স্ট্রাকচারটা এরকম, স্ট্রাকচারটা এরকম যে পাস্ট কন্টিনিউয়াস প্লাস হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট। তাহলে ডান পাশে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে বাম পাশে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হি ওয়াজ স্টাডিং, এটা নিয়েও কোনো কনফিউশন নাই। আচ্ছা 15 নাম্বার কোশ্চেন, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন আছে কিনা, দা ওয়ার্ড আর্টিসান, আর্টিসান মানে কি, আর্টিসান মানে কারিগর, কারিগর, আর্টিস্ট মানে কারিগর না, ঠিক আছে, আর্টিস্ট মানে শিল্পী। তাহলে এই যে ক্রাফট পারসন, এটা অ্যান্সার হবে ক্রাফট পারসন। ঠিক আছে, তাহলে আমাদের ইংরেজি নিয়ে একটা কোশ্চেন নিয়ে একটু কনফিউশন বেশি আর কি। ঠিক আছে, তাছাড়া তেমন একটা বেশি কনফিউশন পাচ্ছি না। এই কনফিউশন ছাড়াই ওই কোশ্চেন বাদে তোমাদের কার কয়টা হয়েছে বলো, এ কার কয়টা হলো, শুনি একটু। ঠিক আছে, অগ্রিম অগ্রিম তোমাদেরকে ফুল টোল দিয়ে দিয়ে রাখবো নি আমরা তাহলে। ঠিক আছে, এবার আসো আমরা সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানেও একটু ক্যাচাল আছে, কয়েকটা কোশ্চেন দেখো আর কি। হ্যাঁ, প্রথম এই যে বাংলাদেশে 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে, এটা মনে হয় না কোনো সাধারণ জ্ঞানের বইয়ে আছে, এবং যথারীতি আমাদের ডাইজেস্টে আসলে খুঁজে পাওয়া যায় নাই। ঠিক আছে, তাহলে এটা তারা মসজিদ হবে, অ্যান্সার কি হবে, তারা মসজিদ। 100 টাকার আজকে মূল্য বেড়ে গেছে, 100 টাকার আজকে মূল্য বেড়ে গেছে, আর সবাই ধরে দেখছে আসলেই তো এত 100 টাকা খরচ করলাম, কিন্তু আসলে মসজিদটা ভালো মতো দেখা হয় নাই, জীবনে কি বড় মিস করে ফেলছি। এরকম মিস আমি একটা করছিলাম, শোনো, এরকম হয়েছিল, আমি মডেল টেস্টে একটা কোশ্চেন হুবহু ওই কোশ্চেন রেটিনাতে, হুবহু ওই কোশ্চেন আসছে ইয়েতে, মেন ভর্তি পরীক্ষায়, একদম সেম কোশ্চেন সাধারণ জ্ঞানের। এখন আমি কখনোই কোশ্চেনের অ্যান্সার দেখি না, যার কারণে আমি ওই মডেল টেস্টে ওইটা ভুল করছি, ভর্তি পরীক্ষাতে ওইটা ভুল করছি, আমি ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখে পুরো বোকা হয়ে গেছি যে কি করলাম এটা আমি। বাংলাদেশের স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম মুসলিম প্রধান প্রধান রাষ্ট্র কোনটি, হ্যাঁ না, স্বীকৃতি দেয় প্রথম রাষ্ট্র নাই কিন্তু, ঠিক আছে, এশিয়ার প্রথম রাষ্ট্র এরকমও না, ইউরোপের প্রথম রাষ্ট্র এরকমও না, মুসলিম রাষ্ট্রকে। ঠিক আছে, এটা দেখে মনে হবে যে ওই যে ইরাক টিরাক এগুলো মনে হইতে পারে, তবে এটা অ্যান্সার হবে সেনেগাল, অ্যান্সার হবে সেনেগাল। গাজায় সাম্প্রতিক কালে সংঘর্ষ কবে শুরু হয়, অক্টোবরে। কবে কবে, অক্টোবরে। প্রথমে তো ওই যে তোমরা জানো যে হামাস হামাস প্রথমে হচ্ছে অ্যাটাক করছিল 7 অক্টোবর, তারপরে হচ্ছে 8 অক্টোবর থেকে যে হামাস, হামাস তো আসলে বহুদিন ধরে হামাসের উপর অ্যাটাক করা হচ্ছে, গাজায় ফিলিস্তিনের উপর অ্যাটাক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন ভাবে তারা আক্রমণ করতেই আছে করতে আছে করতে আছে। এই জন্য হামাস হচ্ছে তাদের ইয়ে করতেছিল 7 অক্টোবর, এবং এইটার প্রেক্ষিতে আবার হচ্ছে ওরা আবার অ্যাটাক করে 8 অক্টোবর। ওই 7 এবং 8 অক্টোবর মিলে এই যে শুরু হলো, মোটামুটি আমরা যুদ্ধবিরতির ঘোষণা পাইছি, দেখা যাক যুদ্ধবিরতি হলে এটা খুবই মুসলিম জাহানের জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা হবে অক্টোবর। ঠিক আছে, তারপরে সড়ক পথে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে হলে নিচের কোন জেলাটি, কোন জেলাটি অতিক্রম করতে হবে। এখানে এটা আসলে মানচিত্রটা থাকলে তোমাদের জন্য খুবই বেশি ভালো হইতো, তাই না, মানচিত্র থাকলেই বোঝা হইতো। অনেকে অনেকে আছে যারা যাদের সাধারণ জ্ঞান নিয়ে খুব বেশি ফ্যাসিনেশন, খুব বেশি ইয়া। আমি নিজেও হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে খুব বেশি আগে পড়াশোনা করতাম না, তবে রিসেন্টলি এখন পড়াশোনা করতেছি আর কি। তো এই সাধারণ জ্ঞান আমরা দেখছি যে আসলে ম্যাপটা দেখলেই বুঝবা আর কি। ঠিক আছে, হয়তো অনেকে যাদের ম্যাপ আইডিয়া আছে তারা হয়তো পারছো, আবার অনেকের কাছে মনে হয়েছে যে এটা মোটামুটি দেশের মাঝামাঝি, কারণ যারা উত্তরবঙ্গ থেকে আসছো বা যাদের বাসা উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গ থেকে দেশের বিভিন্ন জেলায় গেছো, তারা মোটামুটি এই সিরাজগঞ্জ জেলাটা চিনো। ঠিক আছে, তারা মোটামুটি এই সিরাজগঞ্জ চিনো কেন, কারণ এই বিরতি দেয়, যাত্রা বিরতি দেয় সিরাজগঞ্জে। কেন সিরাজগঞ্জে যাত্রা বিরতি দেয়, ওটা তো মাঝখানে, যাত্রাপথের মাঝখানে। যেমন আমরা ওই যে ঢাকা থেকে যখন কক্সবাজারের দিকে যাই, চট্টগ্রামের দিকে যাই, বিরতি দেয় কোথায়, কুমিল্লায়। ঠিক আছে, এখন আসো অন্যান্য জেলাগুলো যদি দেখি, এই যেগুলো সবগুলো সীমান্তবর্তী জেলা, এই যে নওগাঁ,
এই যে কুড়িগ্রাম, এগুলো সব সীমান্তবর্তী। এই যে আমাদের ম্যাপ যদি এরকম চিন্তা করো, ঠিক আছে, আমার তো ছবি খুবই অসাধারণ। তারপর ধরো এরকম এটাই মনে করো ম্যাপ, ঠিক আছে, ধরো এটাই ম্যাপ, তাহলে এই যে নওগাঁ টওগাঁ এগুলো এই কোনায় আছে, বুঝছো? কুড়িগ্রাম আছে এই কোনায়, এই কোনায় আছে নওগাঁ, এগুলো কোনায়। আর এই যে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর আছে এই যে নিচে, এখানে লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালী, এরকম জায়গায় আছে আর কি, ঠিক আছে। তাহলে মাঝখানে এই যে এই বরাবর গেলে এই মাঝখানে পড়ে সিরাজগঞ্জ, এই মাঝের দিকে আর কি, বুঝছো? তাহলে অ্যান্সার সিরাজগঞ্জ হবে। তো না, অনেকের অনেকের ক্ষেত্রে এটা আশা করি একটু উপস্থিত বুদ্ধি দিয়ে অনেকে হয়তো খাড়াই দিতে পারবো আর কি, ঠিক আছে। তা দেখো, এই যে 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন, এই কোশ্চেন দেখার পরে আমাদের জিকে লেকচারার হিমু ভাইয়ের চোখ জল জল করে উঠছে যে এইটা আমি পড়াইছি, ঠিক আছে, এবং এটা আমাদের বইয়েও আছে। এবং আশা করি তোমরা তোমরা হিমু ভাইয়ের লেকচার অনেক অনেক অনেকে করেছো, এবং 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 তোমরা আশা করি ওখানেই মুখস্থ করে ফেলছো আর কি, ঠিক আছে। এটা কি হবে, কি হবে, জাকারিয়া পিন্টু, ঠিক আছে। আসলে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড হসপিটালের সূচনা করেন কে? এই যে এটা নিয়ে এটা ক্যাচাল, ঠিক আছে। তাহলে আমাদের জিকে একটু ক্যাচাল আছে আর কি, ঠিক আছে, এই কোশ্চেনে মুক্তিযুদ্ধকালে ফিল্ড হসপিটাল সূচনা করেন কে? ঠিক এইভাবে যদি লিখো তাহলে সূচনা করেন কে? ক্যাপ্টেন আক্তার আহমেদ, ঠিক আছে। তবে এখানে আসলে এই ইনফরমেশনটা একটু নন স্পেসিফিক ইনফরমেশন। স্পেসিফিক্যালি আসলে হচ্ছে তুমি একদম এক্সাক্ট ইনফরমেশন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি, ঠিক আছে। অনেক জায়গায় অনেকে জাফরুল্লাহ বলতে পারে আর কি, হ্যাঁ। এইটাও আবার দেখতে হবে যে স্যাররা কোন জায়গা থেকে ইনফরমেশন সোর্স করছে। দেখা গেছে যে স্যাররা ওই জায়গা থেকে দেখে এই ইনফরমেশন দিছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিছু জায়গায় জাফরুল্লাহ চৌধুরী আছে, কিছু জায়গায় ক্যাপ্টেন আক্তার আহমেদ আছে, ঠিক আছে। তবে তুমি যদি চিন্তা করো যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা বেশি গ্রহণযোগ্য, তাহলে আসবে আক্তার আহমেদ, ঠিক আছে, বেশি গ্রহণযোগ্য আক্তার আহমেদ। তাহলে এটার আমরা ব্যাখ্যাটা একটু 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 পড়ে দেখি আর কি, কেন আমাদের কাছে আক্তার আহমেদ মনে হচ্ছে। দেখো, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল হাসপাতাল বাংলাদেশ বাংলাদেশ হাসপাতাল নামে পরিচিত। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সেক্টর 2 এর অধীনে একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র ছিল কুমিল্লা সেনানিবাস রেজিমেন্টে, ঠিক আছে। এবং এটি ভারতের ত্রিপুরায় অবস্থিত ছিল। বাংলাদেশ হাসপাতালটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সীমন্তপুরের একটি গোয়াল ঘরে শুরু হয়েছিল 1971 সালের 29শে মার্চ। ক্যাপ্টেন আক্তার আহমেদ শুরু করেছিলেন। এবং প্রথম রোগী এখানে কি ছিল, একজন গ্রামবাসী যার পায়ে গুলি লাগছিল। এবং আক্তার তার সহযোগী হিসেবে ইস্ট, ঠিক আছে, ইস্ট পৃষ্ঠপোষকতায় ছিলেন ডাক্তার এম এ মুবিন এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তাহলে আমরা এই এরকম ব্যাখ্যা থেকে বুঝি যে আক্তার আহমেদ শুরু করছে, এরপরে ওনারা পৃষ্ঠপোষক হিসেবে পরে যোগ দিয়েছেন হচ্ছে ডাক্তার এম এ মুবিন এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের আসলে এটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, ঠিক আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট। আর ঢাকা মেডিকেল কবে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, এটা না পারলে তো আমাদের মান সম্মান থাকবে না আর কি, 1946। পরটা দেখো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন শাসককে পরাজিত করে? বাংলার শেষ, এটা এটা কি হবে, লক্ষণ সেন। কি হবে? লক্ষণ সেন, ঠিক আছে। এবার দেখো, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাইদ কবে শহীদ হয়? এটা আমাদের জানা উচিত, ঠিক আছে। এত বড় ঘটনা ঘটে গেছে, আমাদের এটা জানা উচিত। 16 জুলাই। কবে কবে? 16 জুলাই। তারপরে তো আন্দোলন আরো তীব্র বেগবান হইলো। অ্যাসেপটিক সার্জারির জনক কে? এইটা এটা এটা আল্লাহ মালুম কে যে পারছে, ঠিক আছে। এটা আন্তর্জাতিক কোশ্চেন কিন্তু, ঠিক আছে। এটা এটা জোসেফ লিস্টার হবে, অ্যান্সার হবে জোসেফ লিস্টার, ঠিক আছে। এই তো মোটামুটি সাধারণ জ্ঞান, খুব একটা বেশি কঠিন হয়েছে এরকম না। আমরা যেরকম বারবার বলতাম যে 5-6টা এমনি পারবা, 5-6টা এমনি পারবা, মোটামুটি যা প্রিপারেশন নিছো তাতে তো 6-7টা আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। এই কি অবস্থা বলো? তারপরে এই তো মোটামুটি। তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কিছু জানার আছে? আচ্ছা, কাটমার্ক নিয়ে অনেকে বহু কোষে বহু, যে ভাই কাটমার্ক কত হইতে পারে? সাকিব ভাই, আপনার কি মনে হয় কাটমার্ক কত হতে পারে? আপনার তো বেশ অনেক বছরের, প্রায় 8 বছরের অভিজ্ঞতা টিচিং এ। তো আসলে এই অভিজ্ঞতা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে? তোমরাও দেখেছো যে প্রশ্ন বেশ সহজ হয়েছে। প্রশ্নটা অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝলাম যে গত বছরের চেয়ে অবশ্যই এটা সহজ হয়েছে, তো এটাতে মার্ক একটু বাড়বে। হ্যাঁ, আমরা যদি ধারণা করি হাইস্ট মার্ক আসবে 90+2, প্লাস মাইনাস। আর যদি কাট মার্কের কথা বলো, এটা আসলে বলা খুবই টাফ। শুনে কারো মন খারাপ হয়ে যেতে পারে, আবার কেউ আবার আশায় বুক বাঁধতে পারো, যদি বেশি বলি মন খারাপ হবে, কম বললে আশায় বুক বাঁধবা। তো আমাদের কাছে মনে হচ্ছে নিয়ার অ্যাবাউট 70+-2, এর আশেপাশেই থাকবে। 68 থেকে 72 এই রেঞ্জের মধ্যেই থাকার কথা।
যদি বড় কোনো ঝামেলা না হয়ে থাকে আর কি। তো আশা করা যায় তোমরা এই সলভ শিটের সাথে মিলিয়ে তোমাদের যে মার্কটা আসতেছে সেটার থেকেও একটু 2-1 মার্ক হেরফের হয় মেইন পরীক্ষার সাথে। তো তোমরা একটু দেখো যে কি পরিস্থিতি দাঁড়ায়, আল্লাহর কাছে বেশি বেশি চাও, বেশি বেশি দোয়া করো। আশা করি স্বপ্নের যে ক্যাম্পাস সেটা আল্লাহ তোমার জন্য কবুল করেছেন, আর 2-1 দিনের মধ্যে রেজাল্ট চলেই আসবে। তো শুভকামনা রইলো সবার জন্য। আর বেশি বেশি দরুদ পড়ো, টেনশন করিও না, যতটুকু পারা যায় আল্লাহর কাছে চাও। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা, তুমি কিছু বলো? তোমাদের আর আর আরেকটু অনেকের প্রশ্ন দেখতেছে যে ভাই রেজাল্ট কবে দিতে পারে। আশা করি 19 তারিখ, মানে আগামী পরশুদিন দুপুরের আশেপাশে রেজাল্ট দিয়ে দিবে। ইউজুয়ালি বিগত বছরগুলোতে এরকমই হচ্ছে, সর্বোচ্চ গেলে তারপরের দিন সোমবার পর্যন্ত যাইতে পারে, তবে আমার মনে হচ্ছে সোমবার পর্যন্ত যাবে না আর কি। আর রবিবারে রেজাল্ট দিয়ে দিবে। তোমাদের অনেকে অনেকে আবার দেখলাম যে বললা যে জাফরুল্লাহ 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 হইতে পারে, ঠিক আছে, আমরা বলতেছি না যে এটাই ঠিক। ঠিক আছে, দুই ধরনের মতামত আছে, দুই ধরনের জায়গা আছে, এখন ডিপেন্ড করতেছে স্যার আসলে কোন জায়গা থেকে কোশ্চেন করছে। স্যার যদি যে জায়গা থেকে কোশ্চেন করে ওই জায়গায় যদি এই আক্তার আহমেদ থাকে তাহলে আক্তার আহমেদ, ওইখানে যদি জাফরুল্লাহ থাকে তাহলে জাফরুল্লাহ। স্যার তো আর এমনি নিজ থেকে চিন্তা করে করে কোশ্চেন করছে এরকম তো না, কোনো জায়গা দেখেই তো কোশ্চেন করছে, তাই না? এই হলো ব্যাপার। তো এইগুলোর টেনশনে কিছু না, এরকম 2-1 মার্কস এদিক ওদিক হবেই, ঠিক আছে। তাহলে জানাও কার কয়টা হইলো, এই পোলাপাইন একটু জানাও যে কার কয়টা হইলো। আর ডিএমসি ইউজুয়ালি 80, 80+, 82+ এরকম হলে ডিএমসি হয়তো আশা আশা করা যায় হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই। ঠিক আছে, ভালো থাকো, সালাম আলাইকুম।